গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ ২৯তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। সকাল সকাল মুখোমুখি হয়েছে সেহা ইরফান। ওদের মধ্যস্থতা করতে দাঁড়িয়ে আছে প্রণমী, যদিও তার অস্বস্তি হচ্ছে। একে তো সে ছোট, তার ওপর ভাইবোনের এমন আদুরে ঝামেলায় সে কে থাকার। আপু তাকে এমন কিছু করতে বারণ করেছে। আপু শিখিয়েছে ইরফান মির্জার সাথে এ বাড়ির যে কারো সম্পর্কের মাঝে না ঢুকতে, খবরদারি না করতে, কখনো। ভীষণ অস্বস্তি হচ্ছে প্রণমীর সকাল থেকে, শরীরটা কেমন ভেঙেচুরে আসছে। প্রণমী উসখুস করে আবারও চলে যেতে চাইলে সেহা হাত টেনে ধরে ওর, বলেছি তো যেও না। থাকো তুমি। এমন কোনো আলোচনা করছি না যেটায় তুমি থাকতে পারবে না। প্রণমী দাঁড়িয়ে রয়। ওকে সাক্ষী রেখেই সেহা ইরফানের চোখে চোখ রেখে বলে, গতকালকের বেয়াদবির জন্য সরি। ইরফান প্রসঙ্গটা পুরোপুরি পাল্টে ফেলে, নিরেট ঠান্ডা স্বরে বলে, আগে বল কি ভাবছিস। কোন ব্যাপারে। উজ্জ্বল মাহমুদ। হালকা হেসে শ্বাস ফেলে সেহা, গলায় জোর এনে বলে, আমার সায় আছে। ব্রেকফাস্ট টেবিলেই তো বড়দের জানিয়ে দিলাম তারা কথা আগাতে পারে। আমার আপত্তি নেই। লোকটার বায়োডাটা পড়েছি রাতভর। ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং। সেহু বিয়েটা তো কৌতূহল মেটানোর বিষয় না যে ইন্টারেস্টিং লাগলো আর করে ফেললি। বিয়েটা তো জোর জবরদস্তি করারও বিষয় না। তবুও তো অমন বিয়ে করে শেষটায় এসে তোমরা ভালোবাসলে। এসব আপেক্ষিক রাগী মির্জা। পাকা পাকা কথা। তুই ভালো থাকবি। সেটা আমি এখন কি করে বলবো। তবে সর্বোচ্চ চেষ্টা করব তো। ইরফান শ্বাস ফেলে, এই মেয়ের জেদের কারণ খুঁজে পাচ্ছে না। সেহা ওর সামনে একটুও নড়বড়ে হয় না। বরং দৃঢ়তা নিয়েই বলে, দুশ্চিন্তা করো না। বিবাহ বিমুখ নই আমি। একটা সুন্দর সংসার করব। আর পাত্রের বয়স নিয়ে, পাত্রের অবস্থান, পাত্রের যেকোনো কিছু নিয়ে আমার খুঁতখুঁতুনি নেই। সে একজন সুনাগরিক, দ্যাটস এনাফ। বাকি বিষয়গুলো মানিয়ে নেওয়ার সমস্যার নয়। ওকে আর বোঝাতে পারে না ইরফান। বুঝলো এই মেয়ে অনেক বড় হয়েছে। চুপচাপ হেঁটে ঘরে ঢুকে অফিসের জন্য তৈরি হচ্ছিল যখন প্রণমী এসে দরজায় দাঁড়ায়। মুখটা মলিন তার। ইরফান হাতের শার্ট ফেলে এসে ওকে ধরে, ঘোর লাগা দৃষ্টিতে পুরো মুখবিবর অবলোকন করে বলে, কি হয়েছে। আপনি আজ অফিসে যাবেন। জি। মেলা দিন যাইনি। এরপর তো হানিমুনে যাব আমরা। তখন আরো ছুটি নিতে হবে। প্রণমী চুপ করে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইরফান শার্ট পরে গলার টাই বেঁধে নিতে নিতে এক পলক প্রণমীর বেজার মুখ দেখল, বলল, বাড়িতে বাকি সবাই আছে। তাদের সাথে সময় কাটাবে। ইসিকে বলে দিয়ে যাব তোমাকে নোভেল পড়ে শোনাবে। থাক, সবাইকে এত তখলিফ দিয়ে কাজ নেই। কষ্ট কোথায়। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আমার বোন তোমাকে নোভেল পড়ে শোনাবে, বিনিময়ে তুমি ওকে গান শুনিয়ে দিও। সামান্য হাসল প্রণমী। ইরফান খুবই বিজ্ঞের ন্যায় বলল, নিজেকে এত ইউজলেস ভাবার কিছু নেই। আমিও তো ইউজলেস। সেটা ভেবে আহাউহু তো করি না, আমি তো বিন্দাস থাকি। বলতে বলতে থেমে যায় ইরফান যখন তার দৃষ্টি পড়ে প্রণমীর উরুর কাছটাতে। একটা সাদা সালোয়ার স্যুট পরেছিল প্রণমী। উরুর কাছটা ফোঁটায় ফোঁটায় রক্তে মেখে গিয়েছে। আকস্মাৎ ভারী অস্বস্তিতে চোখ নামিয়ে ইরফান বড় বড় শ্বাস ফেলে। সেকেন্ডে নিজেকে দৃঢ় করে গিয়ে কাবার্ড থেকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং প্রণমীর পোশাক গুছিয়ে এনে প্রণমীর ডান হাতটা টেনে ধরে হাতে ওসব কিছু তুলে দেয়। চমকে ওঠে প্রণমী, এই সব কি। স্যানিটারি ন্যাপকিন আর পোশাক। খুবই ক্ষীণ আওয়াজে বলল ইরফান। অক্ষিপল্লব প্রশস্ত করে হাঁসফাঁস করে ওঠে প্রণমী সংকোচে। গলা কাঁপিয়ে জিজ্ঞেস করে, আজ তারিখ কত। 14। সেজন্যই প্রণমীর অস্বস্তি হচ্ছিল সকাল থেকে। এসব তো সবসময় আপু খেয়াল রাখত তার অনিয়মিত মাসিকের ভুক্তভোগী সে। গুটিয়ে যায় প্রণমী সংকোচ, আর্ষ্টতায়, লজ্জায়। সে কি অবস্থা করেছে। নোংরা হয়ে গিয়েছে পুরোটা। ওই লোকটার সামনে ঢোক গিলে নেয় এসব ভেবে। কান্না পায় প্রণমীর, খুব কান্না পায়। ইরফান গলার স্বর স্বাভাবিক রেখে বলে, এই কাবাত। আমি অফিসে যাচ্ছি। প্রণমী আর আটকাতে পারে না নিজেকে, চোখের কার্নিশ বেয়ে অবাধ্য তরল গড়িয়ে পড়ল। দ্রুত পা চালিয়ে হাতরে হাতরে ঢুকে গেল প্রণমী ওয়াশরুমে। ঢুকতে গিয়ে দরজায় ধাক্কাও খেল। ইরফান চেয়ে চেয়ে দেখল প্রণমীর চোখে পানি, থম মেরে ওখানেই দাঁড়িয়ে রইল। মেয়েটা কাঁদল কেন। ও কেন কাঁদল।
ঘষে ঘষে নিজেকে পরিষ্কার করে জলধারার নিচেই ডুকরে কেঁদে ওঠে প্রণমী। শাওয়ার অফ করে পোশাক পাল্টে কাঁদতে কাঁদতেই দরজায় ঠেস দিয়ে ভেজা মেঝেতে বসে পড়ে এবং কাঁদতে থাকে নিজের প্রতি, নিজের চূড়ান্ত হতাশায়। ভেবেছে ইরফান চলে গিয়েছে, সুযোগ পেয়ে প্রণমী একটু জোরেই কাঁদল, কিন্তু ইরফান তো অফিসে যায়নি। চুপচাপ দাঁড়িয়ে সে শুনছে প্রণমীর কান্না। হাতটা ঠেকিয়ে রেখেছে দরজায় ইরফান। সময় গড়াতেই বলে ওঠে নরম গলায়, প্রণো। প্রণো থেমে গিয়ে মুখ চেপে ধরে নিজের। ইরফান বলতে থাকে, আমি কিন্তু তোমার স্বামী প্রণো। এই তুমি বোঝো স্বামী মানে কি? জবাব নেই প্রণমীর। ইরফান অস্থির হয়, একটু উঁচু গলায় বলে, আমাদের এই সম্পর্কটা প্রণো, সেদিন রাতে যা হলো, শুধু সেসব নয় কিন্তু আরো অনেক কিছু, অনেক কিছু। তোমার লজ্জা, তোমার অস্বস্তি, তোমার অপারগতা, তোমার খুঁত এবং তোমার এই হুটহাট অগোছালোপনাও আমার, সবটুকু আমার। শুধু ওই দিন রাতে যা হয়েছে সেসব নয় আমাদের সম্পর্কের মানে, তোমার সাথে যা যা হবে সবকিছু আমার নখদর্পণে থাকবে। আমি নাক গলাবো, তুমি লজ্জা পেতে পারবে না, হতাশ হতে পারবে না। স্বামী হিসেবে এই বেয়াদবি আমি কিন্তু মানব না। চোখের পানি মুছে প্রণমী, কাঁপছে গলা, জবাব দেয়, আপনি যতই মন ভুলানো কথা বলেন ইরফান মির্জা, আলটিমেটলি আমি তো একটা ইউজলেসই, তাই না? এতদিন যার নারীত্বের গোপনীয়তা, এই বিশ্রী ব্যাপারগুলো সামলাতে হতো তার আপুকে, আমি প্রতিবন্ধী বলে, আর এখন আবারও চাপা কান্নায় ভেঙে পড়ে প্রণমী। তুমি দরজা খোলো প্রণো। দরজায় চাপড় মারে ইরফান। প্রণমী শ্বাস ফেলে জবাব দেয়, আমি ঠিক আছি, আপনি যান। দরজা ভাঙবো আমি। লোকটার ধমকে ঘাবড়ে গিয়ে প্রণমী উঠে দরজা খুলে দেয়। ওর ভেজা দুটো চোখ কয়েক সেকেন্ড দেখে ওকে টেনে বের করলো ইরফান। টেনে এনে বসালো বিছানায়। প্রণমীর রাগ বাড়ছে, জেদ বাড়ছে, মস্তিষ্কের স্নায়ুকোষে যে ঝিঝি পোকাগুলো এসে প্রণমীকে ঠেলে দেয় হতাশায়, ওগুলো ফিরে এসেছে। নিজের অপারগতা নিয়ে চূড়ান্ত হতাশ হলে রাগে প্রণমী নখ কামড়ায়, তাতে দাঁত ঘষে, হাত কামড়ায়। এটা তার শ্বশুর বাড়ি। আপু বলেছে ভাঙচুর না করতে এখানে খুব রাগ হলেও, আর তাছাড়া রাগটা যখন নিজের ওপর তখন জিনিসপত্র কেন ভাঙচুর করবে? নিজের হাত কামড়ানোই সই। নিমিষে প্রণমী ডান হাতটা তুলে নেয় মুখের কাছে। ইরফান বসে বসে ওর কর্মকাণ্ড দেখছে, বুঝতে পেরে আচমকা ওর হাত টেনে নিয়ে নিজের হাতটা দেয়। কামড়োটা তীব্র জেদের ছিল। দাগ বসেছে বিশ্রী রকমের ইরফানের শ্যামলা হাতে। প্রণমী ছিটকে সরতে গেলে ইরফান ওকে ধরে রাখল, উৎসাহী গলায় জানতে চাইল, এতে রাগ কমে? হতাশা কমে? কমেছে রাগ। আমি আপনাকে কামড়াতে চাইনি। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ওঠে প্রণমী। ইরফান হাসে, প্রাণ খুলে কিছুক্ষণ হেসে নিয়ে ক্রন্দনরত বউকে টেনে বুকে নেয়। কান্না থামায় না ওর, চোখের পানি মোছায় না। পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শুধু বলে, যতটা কঠিন ছিল তোমাকে পাওয়া, তোমাকে সামলানো আরো কঠিন হবে বুঝতে পারছি। অনেক ভোগাবে আমাকে মেয়ে। চশমার নিচে ভাসা ভাসা গোল দুটি চোখে চেয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করছে উজ্জ্বল। কিন্তু ছোটখাটো মেয়েটি দেখতে আপাতত দুর্বোধ্য। সেহা আন্তরিক হাসল। ওকে একটা চেয়ার টেনে দিয়ে উজ্জ্বল বলল, প্লিজ সিট। সেহার হাতে উজ্জ্বলের বায়োডাটা। ওরা আছে একটি রেস্তোরাঁয়। শান্ত, শামিনার নিজাম মাহমুদের যৌথ সিদ্ধান্তে পাত্রপাত্রীকে আনুষ্ঠানিক দেখাদেখির আগে নিজেরা কথা বলে নেওয়ার জন্য এই স্থানটি নির্বাচন করে দেয়া হয়েছে। একটা ফরমাল মিটিং। সেহা স্বাভাবিকভাবেই বসে আশেপাশে তাকায়, তার আচার আচরণে কোনো জোরতা নেই। উজ্জ্বল ওয়েটারকে কিছু আইটেম অর্ডার করে সেহার দিকে ঘুরতেই সেহা চোখ নামিয়ে নেয়। আসলে সে ইরফানের বলা, আধবুড়ো আধবুড়ো কথাটার সাথে উজ্জ্বলকে মেলাচ্ছিল চোরা চোখে। চোখাচোখি হলেও উজ্জ্বল তাকিয়ে থাকে। এটাই হয়তো পুরুষ হবার সুবিধা। সেহা মনে মনে হাসে। কিন্তু সে মেয়ে বলে কেন তাকাবে না? সেও তাকাবে, যদি বিয়েই হয় সে কেন খুব ভালো করে দেখে নেবে না লোকটাকে? পরে যদি দেখা যায় লোকটার একটা চোখ ছোট। যদিও এসব খুঁত না, তবুও। সেহা চোখ তুলল। ভারী কাঠিন্যতা ওই দৃষ্টিতে। উজ্জ্বল হাসল, সেহাও হাসল। এভাবে নিশ্চুপ হাসাহাসি করেই ওরা 5 মিনিট খুইয়ে ফেলেছে এটা বুঝতেই ওরা আবার হাসল। সেহা কিছু বলবে তার আগেই ভরাট স্বরে উজ্জ্বল বলে উঠল, আপনি সম্ভবত মনের ওপর জোর দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন।
তবে এটা বেমানান লাগছে। নার্ভাস লাগলে সময় নিন, আমার সাথে শেয়ার করুন। আমিও নার্ভাস। সেহা দম ফেলল ধরা খেয়ে, আসলেই সে নার্ভাসনেস লুকাতে অমন বোকা বোকা হেসে যাচ্ছে তখন থেকে। লোকটা কি করে বুঝল? গলা খাকারি দিল সেহা, আসলে আসলে আমার কথা জড়িয়ে যেতে পারে। আমি বুঝতে পারলে অসুবিধা নেই। সেহা হাসে, উজ্জ্বল ওর হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, এটা দাদু পাঠিয়েছে আপনাদের বাড়িতে। এই ফাইলটা? জি। পড়েছেন? জি। পরে কি বুঝেছেন আমার সম্পর্কে? আপনার 48টা মেডেল আছে, আপনার পছন্দের জায়গাগুলোতে আপনার ছবিগুলো দেখেছি আর আপনি খুব ভালো বাচিক শিল্পীও জেনেছি। উজ্জ্বল হাসে, এগুলো আমি নই। আমার কিছু অর্জন শুধুমাত্র। সেহা বলে উঠল, আমার এমন কোনো বায়োডাটা তৈরি করা হয়নি। আমার পড়াশোনা করা ছাড়া তেমন কোনো গুণও নেই। ওসবও আপনি নন। আপনি আলাদা কেউ। এত প্যাঁচানো কথা সেহা বুঝে ওঠে না, সরল গলায় বলে, আমরা কারা? সেটা এইসব বায়োডাটায় লেখা নেই, কেউ লিখতে পারে না সেসব। মহা মুশকিল হলো সেহার, বড় মামা বলেছে লোকটা সরল আন্তরিক হলেও খুবই গুরুগম্ভীর কথা বলে, সেহা যেন বুঝে শুনে উত্তর দেয়। কিন্তু সেহা তো কথাই বুঝতে পারছে না। উত্তর দেবে কি? উজ্জ্বল হঠাৎ করে হেসে ওঠে, মেয়েটার দ্বিধায় ভরা মুখটা দেখে, সেহা চমকে ওঠে ওই অমায়িক হাসিতে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েই থাকে। কিছুক্ষণ হেসে উজ্জ্বল সরল গলায় বলে, আমরাই। দুজন এখন যেভাবে দুজনের সামনে বসে আছি। এরাই আমরা। আমি উজ্জ্বল মাহমুদ, আপনি শ্রাবন্তী সেহা। আসুন পরিচিত হই। সেহা নির্নিমেষ দেখছে লোকটাকে, উজ্জ্বলের ঠোঁটের আনাচে কানাচে অমায়িক সেই হাসিটা। হঠাৎ সেহা টের পেল, লোকটাকে তার ভালো লাগছে। ওই যে থাকে না কিছু পুরুষ, কোনো প্যাচ থাকে না ভেতরে, পুরোটাই খোলাসা। তেমন লাগছে। খাবার আসে, উজ্জ্বল খাবারটা সেহাকে সার্ভ করে দিলে সেহাও ভদ্রতাচুল উজ্জ্বলকে সার্ভ করে দিল। খেতে খেতে কথা এগুলো উজ্জ্বল, সামিন আঙ্কেল বলেছিল সেদিন, আপনার একজন কনসালটেন্ট প্রয়োজন। ঘামছে সেহা, আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওই একাডেমিক কিছু বিষয় নিয়ে আপসেট থাকছি। খাওয়া থামিয়ে উজ্জ্বল মেয়েটিকে দেখল, মেয়েটির বাচনভঙ্গি বলছে প্রসঙ্গ সে এড়াতে চায়। উজ্জ্বল বলে উঠল, আপনি যদি বিষয়টা পছন্দ না করে থাকেন, দুঃখিত। না না প্লিজ, তেমনটা নয় আসলে। উজ্জ্বল সুন্দর একটা হাসি দিয়ে বলে, আসল কথায় ফেরা যাক তো, আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। বিজি। হাঁসফাঁস করে উঠল সেহা, খাবারটা গেলে নিয়ে এক গ্লাস পানি খেয়ে দম ফেলে বলল, আমার আপত্তি নেই কথা আগাতে, বাড়ির সবাইকে তো বলেছি। সে ব্যাপারে নয়। কোন ব্যাপারে? ওই যে আমরা কারা। সেটা জানার ব্যাপারে। সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। হাসে উজ্জ্বল, এবার বেশ ধীর স্থির ঠান্ডা গলায় বলে, সেটাই। সেই সময়টা কি আমটিবলের আগে নিতে চাচ্ছেন নাকি পরে? সুন্দর, সাবলীল জোরতাহীন প্রস্তাবটা পেয়েও সেহা চমকালো। লোকটা সুন্দর চোখ দুটো নিয়ে তাকিয়ে আছে সহজ ভঙ্গিতে। এসব তার জীবনে এই প্রথম। লোকটা কোনো রাগঢাক রাখছে না, পেঁচাচ্ছে না দেখে সেহা কেন জানি স্বস্তি পেল। এর সাথে হয়তো অনেকেটাই খোলাসা করতে পারবে নিজেকে সেহা। খাবারটা শেষ করে উসখুস করছে দেখে উজ্জ্বল কৌতূহলী ভঙ্গিতে জানতে চাইল, কিছু বলতে চাইলে বলুন। আমি প্রফেশনাল হয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সেহা আইধাই করছে, কি বলবে সে? তার কি বলার আছে? নিজের অনুভূতি সেহা নিয়ন্ত্রণ করবে, সেহার কথা মতো চলবে তার অনুভূতি এখন থেকে, নিজের সাথে প্রতিজ্ঞা করেছে সে। উজ্জ্বল ওকে খুব ভালোভাবে লক্ষ্য করে বলে, যদি সমস্যা থেকে সমাধান পেতে চান তবেই বলুন। এটা আমার পড়াশোনা বলে। কিন্তু আমার নিজেরও কিছু হাইপোথেসিস আছে সেহা, কিছু কিছু কথা এমনও থাকে, যেগুলো লুকিয়ে রাখলেই স্বস্তি পাওয়া যায়, ওগুলো খুব একান্তের একান্ত। দুনিয়াকে দেখিয়ে ফেললে উল্টো মানসিক চাপ বাড়ে। আপনাকে আপনার সমস্যার ধরন বুঝে পদক্ষেপ নিতে হবে। তবে আপনি আমার সাথে কথা বললে আমি যে সাইকোলজিস্ট সেটা মাথায় রেখেই কথা বলবেন। আম সো প্রফেশনাল। সেহা ঢুক গিলছে বারবার, লোকটার এই জটিল কথাটার মানে বুঝেছে সে। সেহা অবাক হচ্ছে লোকটার নিখুঁত পর্যবেক্ষণ দেখে, লোকটা কি চোখ পড়তে পারে। উজ্জ্বল সরাসরি তাকায় সেহার চোখের দিকে, এবার কি কিছু বলবেন?
দুপাশে ঘন ঘন মাথা নেড়ে অস্ফুটে বলে সেহা, না কিছু বলার নেই। স্কুটিটা গ্যারেজে পড়ে আছে, ওটা আর রিপেয়ার করতে ইচ্ছুক নয় প্রেরণা। যে কয়বার নষ্ট হয়েছে, রিপেয়ার করেছে, এতদিনে সে টাকা দিয়ে আরেকটা নতুন স্কুটি নিতে পারত সে। আপাতত প্রেরণার হাত খালি। 3টা কিস্তি টানতে হচ্ছে, তার ওপর কদিন আগে প্রণমীর বিয়েতে অনুষ্ঠান পাতালো। 5টা বিয়েবাড়ির অর্ডার না পেলে তার ব্যবসা ওই খরচ তুলে দাঁড়াতে পারবে না। কটা দিন হিসেব করে চলতে হবে তাকে। প্রীতমেরও নতুন চাকরি, ইদানিং তাই ক্যাব নেয় না সে, বাস কিংবা অটোতেই চড়ে। সাদে আহ্লাদে থেকে মেইন রোডের দূরত্ব পায়ে হেঁটে 3 মিনিট। অটো স্ট্যান্ড সেখানে। সময় তখন 11টা 20। প্রেরণা স্টাফদের বাজারের লিস্টটা বুঝিয়ে দিয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে নামতেই থমকে দাঁড়ায়। গেটের কাছে ইহান তাজওয়ারের সাঙ্গপাঙ্গরা। এদেরকে প্রেরণা আগে সমীহ করলেও ইদানিং করছে না। সালাম দিয়েই ভাবি বলে ডেকে ফেলে। যখনই প্রেরণা বলে, আমাকে ভাবি ডাকছেন কেন, সবকটা দাঁত কেলিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে ভাবি। গা জ্বলে যায় প্রেরণার। ইহান তাজওয়ার মির্জার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকলে এতদিনে চর খেতেরা। প্রেরণা মুখটাকে কঠিন করে এগিয়ে যায় সামনে। ভাবটা এমন যে, তার খুব মেজাজ খারাপ। কেউ যেন তাকে সালাম দিয়ে ভাবি ডেকে দাঁত না কেলায়, তার কপালে দুঃখ আছে তবে। অন্তর বুঝল না, অতি উৎসাহী হয়ে এগিয়ে এলো, সালামালাইকুম ভাবি। লম্বা শ্বাস ফেলে প্রেরণা, ওয়ালাইকুমুস সালাম। আচ্ছা, আমি কি জানতে পারি আমি আপনাদের কোন ভাইয়ের বউ? ওরা মাথা নিচু করে মিটিমিটি হাসে। প্রেরণা চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, ফাজলামি করবেন না, ফাজলামির লিমিট ছাড়িয়ে গেলে কপালে দুঃখ আছে। নাহিদ মুখ কাচুমাচু করে জবাব দেয়, জি ভাবি। প্রেরণা আরও একটা লম্বা শ্বাস ফেলে গেটের দিকে পা বাড়ায়। ইহান পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আসছে। প্রেরণাকে দেখে সে চমকে যাওয়ার ভান করল। প্রেরণা ভীষণ বিব্রত, সেদিন রাতের দুঃস্বপ্নের কথা নিমিষেই মস্তিষ্কে হানা দেয়। তীব্র অপরাধবোধে মস্তক নত করে দাঁড়িয়ে থাকে। ইহান 3 সেকেন্ড আগে অবধি চাপা রাগ নিয়েছিল সেদিন রাতে প্রেরণার ভাইয়া সম্বোধনে। তবে এখন নেই। হেমন্তরের হিম সকালের মিঠা রোদের ঝিলিকে ওই সমুদ্রনীলার মুখটার দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকে ইহান তাজওয়ার মির্জা, পা থামিয়ে। প্রেরণা মনে মনে শ্বাস ফেলে আওড়ায়, আল্লাহ, এই লোকের খপ্পরে পড়তে চাই না আজ। এই লোকের থেকে বাঁচিয়ে নাও। ইহান বলে উঠল, কেমন আছেন? কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ওই শুদ্ধকে স্কুল থেকে আনতে। মিস জেনি অসুস্থ। ওহো, আচ্ছা চলুন আমি নামিয়ে দিচ্ছি। ওদিকেই যাচ্ছি। এই ভয়টাই পাচ্ছিল প্রেরণা। মিনমিনে স্বরে বলল, আমি অটো নিয়ে নেব। কেন, আমার থেকে লিফট নিলে কি অসুবিধা? অসুবিধা অনেক। প্রেরণা সেসব উচ্চারণ করল না। শুধু বলল, রোজ রোজ কত লিফট নেব? রোজ রোজ নিলে কি? আমাদের সম্পর্ক তো দেওয়া নেওয়ারই। চমকে উঠল প্রেরণা, হতভম্ব গলায় বলল, দেওয়া নেওয়ার সম্পর্ক মানে? ইহান স্বাভাবিক গলায় বলে, আপনি আমাদের আপনার বোন দিয়েছেন, আমরা নিয়েছি। আমরা আপনাকে আমাদের বোন দিয়েছি, আপনি নিয়েছেন, ভুলে গেলেন? অহ! শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে হাঁফ ছাড়ে প্রেরণা। তো উঠুন। প্রেরণা উঠবে না, ও ধরে রেখেছে। ইহান শান্ত স্বরে আওড়ায়, অটো স্ট্যান্ড থেকে সব অটো ভাগিয়ে দেব আইশয়ার। আশেপাশে তাকিয়ে প্রেরণা দাঁতে দাঁত চেপে উঠল, মনে মনে সিদ্ধান্ত নিল আজ খোলাসা ভাবে আলাপ করবে, নয়তো লোকটা বাড়ছে খুব। ফ্রন্ট মিররে আর চোখে বার কয়েক দেখে প্রেরণাকে ইহান। প্রেরণাও সব বোঝে। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে কিছুক্ষণ, অবশেষে মুখটা খোলেই, ইহান। বলুন। আমরা আত্মীয়, রাইট? আত্মীয়ের ওপরে আত্মীয়। তো আপনি বোঝেন না আপনার এমন অবুঝপনা এবং বাড়াবাড়িতে হয়তোবা এই সম্পর্কে প্রভাব পড়তে পারে। এটা কি উচিত? আপনি কেন করছেন এসব? কি করছি আমি? আপনি খুব ভালো করে জানেন আপনি কি করছেন। হুট করে গাড়ি থামিয়ে দিয়ে ইহান গাড়ির জানালা লক করে দেয়। প্রেরণা ঢুক গিলে বলে, কি করলেন এটা? কেন করলেন? আপনার সাথে এখন ঝগড়া করব আমি? আওয়াজ যাতে গাড়ির বাইরে না যায় সেজন্য লক করেছি। শান্ত স্বরে ইহান বলতেই প্রেরণা রাগ উঠিয়ে দরজা খোলার চেষ্টা করল, ইউ আর টু মাচ। আপনি বসুন। ভালোভাবে বলুন এখন। প্রেরণা ভীষণ ক্ষেপেছে, চাপা রাগ দেখিয়ে বলছে, আপনি অসম্ভব বাড়াবাড়ি করছেন জানেন। এমন একটা সম্পর্ক আমাদের,
যেখানে দুজন দুজনকে কখনো এড়াতে পারবো না ভবিষ্যতে চাইলেও, সেখানে এইসব করে মানুষ তো একটু বোঝে। আপনি দিন দিন অবুঝ হচ্ছেন। কি বুঝবো? আমি আপনার কুটুম, আপনার ভাইয়ের জেঠান এবং আপনার বোনের বড় ননদ। আপনি কি করে আমার সাথে এমন? এবার ঘুরে তাকায় ইহান প্রেরণার দিকে। আচমকাই প্রেরণা থেমে গিয়ে ইহানের চোখ দেখল। ওই চোখে না রাগ, না অন্য কিছু। চোখ দুটো ভীষণ শান্ত, গলার স্বরও শান্ত। আস্তে ধীরে প্রেরণার চোখে চোখ রেখেই বলে, আপনি আমার বোনের ননদ, ভাইয়ের জেঠান তো পড়ে। আপনি আগে আমার পছন্দের মানুষ। এবং আমি কোনো ইমোম্যাচিওর স্টুপিড নই, ঠিক আছে? এটা ইনু প্রীতমের বিয়ে নয়, তারও আগের কাহিনী। কখন বলবো? আমার না ঠিক মনেও নেই কখন। তবে সব সময় বারবার প্রেমে পড়তাম আপনার। শুধুমাত্র এটাই মনে আছে। চুপ করে রইল প্রেরণা। ইহান বলতে থাকে, এটা প্রণমী ইরফানের নয়, এটা ইনু প্রীতমের নয়। এটা আমার অনুভূতি। যেটা আগে এসেছে। ওদের সবকিছুর আগে। সবাই সবার অনুভূতি জয় করলে আমি কেন বাড়াবাড়ি করব না? কেন কম্প্রোমাইজ করব কিছু সিলি এক্সকিউজ দিয়ে আত্মীয়তার? ইউ আর জাস্ট টু মাচ। অস্ফুটে বলল প্রেরণা। ইহানের রাগ বাড়ল, চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ আমি তাই। আপনার সমস্যা কোথায়? ভালোবাসি ভালোবাসি বলে আপনার পেছনে গড়াগড়ি তো খাচ্ছি না। ইনফেক্ট কিছুই করছি না। এরপরও সমস্যা কোথায়? এত ভয় কোথায় আপনার? কেন? ধৈর্যের বাঁধ ভেঙে ইহান চেঁচাচ্ছে। প্রেরণা চুপ করে দেখে লোকটাকে, কিছু পল বাদে বলে, আমি কেন ভয় পাচ্ছি তা আপনার আজকের এই বেপরোয়া স্বভাবটাই বলে দিচ্ছে। শুধু একটা কথাই বলবো, এসবে যদি এখনই লাগাম না টানেন তবে বিপদ। খুব বিশ্রী ঝামেলায় ফাঁসিয়ে দেবেন আমাকে, অতি দ্রুতই। আপনার ভাবভঙ্গি বলে দিচ্ছে। অথচ আপনি কথা দিয়েছিলেন আপনার জন্য আমার মানহানি হবে না কখনো। প্রেরণা চুপ করে দেখে লোকটাকে, কিছু পল বাদে বলে, আমি কেন ভয় পাচ্ছি তা আপনার আজকের এই বেপরোয়া স্বভাবটাই বলে দিচ্ছে। শুধু একটা কথাই বলবো, এসবে যদি এখনই লাগাম না টানেন তবে বিপদ। খুব বিশ্রী ঝামেলায় ফাঁসিয়ে দেবেন আমাকে, অতি দ্রুতই। আপনার ভাবভঙ্গি বলে দিচ্ছে। অথচ আপনি কথা দিয়েছিলেন আপনার জন্য আমার মানহানি হবে না কখনো। ইহান প্রসঙ্গ এড়িয়ে যায়, ঘাড় ঘুরিয়ে চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট করতেই প্রেরণা কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে ওঠে, প্লিজ আমাকে এখানে নামিয়ে দিয়ে যান। আমি অটো নিয়ে চলে যাব। ইহান যেন শুনছেই না, মনোযোগী দৃষ্টি দিয়ে রেখেছে সামনে, শক্ত দুটো হাত রেখেছে স্টিয়ারিংয়ে। প্রেরণা চেঁচামেচি করে না, শুধু হাফ ছেড়ে বলে, আপনি সুযোগ নিচ্ছেন আমার নীরবতা ইহান। সামান্য হাসে এবার ইহান, পরপর মুখটা গম্ভীর করে ভরাট স্বরে বলে, তো চেঁচান। কে বারণ করেছে? দাঁড়ান আমি জানালা খুলে দিচ্ছি। ইহান সত্যি সত্যি জানালা খুলে দিলে প্রেরণা মুখ ঘুরিয়ে চুপচাপ বসে থাকে কপাল কুঁচকে। আবারও নীরবতা ঘিরে ফেলে দুজনকে। গাড়ি রেডিও কলোনির মোড় ঘুরতেই ইহান নীরবতা ভাঙে, গমগমে স্বরে সরল সুরে বলে, আমি একজনকে পছন্দ করি। ভীষণ পছন্দ করি। স্পষ্ট করে বলতে গেলে, আম ম্যাডলি ইন লাভ উইথ দ্যাট লেডি। একজন সুপুরুষ হিসেবে অবশ্যই আমি চাইব তাকে পাওয়ার জন্য সব করতে। লাইক বাড়াবাড়ি, ছ্যাবলামি, আপনার ভাষায় অবুঝপনা। আমি এসব করবই। এসবে যদি তার অসুবিধা হয় সে তার মতো পদক্ষেপ নিক। লাইভে গিয়ে আমার নামে কমপ্লেইন করুক, আমাকে জেলে ভরুক। ভরা বাজারে আমায় গনপিটুনি খাওয়াক। আমি তো আপত্তি করছি না। প্রেরণা সিটে গা এলিয়ে বসেছিল, হঠাৎ তেতে উঠল এমন ফাজলামি ধরনের কথায়, খুব চালাক আপনি তাই না? আপনি খুব ভালো করে জানেন আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমি অমন মেয়ে নই যে পছন্দের মানুষদের প্রতি খুব কড়া হব। এই সুযোগটাই আপনি নিচ্ছেন, কি মজা পাচ্ছেন জানি না। আমি আপনার পছন্দের মানুষ বুঝি। মুখ হাসি হাসি করে ইহান জানতে চায় উৎসুক হয়ে। প্রেরণা হতাশ গলায় বলে, আপনি দুদিন আগেও এমন ছিলেন না ইহান। আপনি ভাইয়া কেন ডাকবেন আমায়? কড়া গলায় ইহান জানতে চায়। তো সেটাই তো হন। জোর দিয়ে বলে প্রেরণা। নো, অ্যাবসুলেটলি নট। আমার 3টা বোন আছে হ্যাঁ। এবং ফার্দার এ ধরনের ফালতু ট্রিক আমার সাথে চালবেন না। আমাদের বংশের রক্ত অতটা ভালো নয় কিন্তু প্রেরণা, আমরা সব সহ্য করতে পারি, অপমান না। এসব লেইম ট্রিক ছেলে উল্টো আমায় খোঁচাচ্ছেন আপনি।
ভীষণ ঠান্ডা ইহানের কণ্ঠস্বর। সেদিন রাতের সেই রাগটা অবশেষে উগরে দিল। প্রেরণা হতবিহ্বল হয়ে শুধু আগাগোড়া পরিবর্তিত মানুষটাকে দেখছে। বিপরীতে কিছু বলছে না, তবে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে আর এই লোকটার মুখোমুখি হবেই না সে আজ গেলে। একটা অজানা আতঙ্ক তাকে ক্রমশ গ্রাস করছে। এই ক্ষেপে যাওয়া লোকটা সর্বনাশের জন্য ক্ষেপেছে তার, প্রেরণার, দুজনের। একে প্রশ্রয় দিলে চলবে না। শুদ্ধ স্কুলের গেটের বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে পিয়ন কাকার হাত ধরে, গোমরা মুখে। ইহান গিয়ে কোলে তুলে নেয় ছো মেরে ওকে। ইহানকে দেখে সেই মুখে সামান্য হাসি ফুটল। সে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে দেখে ইহান বলল, কাকে খুঁজছো? রিকা। ওকে দেখাতে চাই তোমাকে। ওকে তোমার কথা বলি। ও তোমার মাসল দেখতে চায়। আচ্ছা আমি আরেকদিন আসবো, তখন দেখিও। তবে বাচ্চা, এত হালকা হয়ে গেলে কেন তুমি? এমন হলে তো ক্যাপ্টেন বাংলাদেশ হতে পারবে না। প্রেরণা দুর্বল ভঙ্গিতে হেঁটে গিয়ে শুদ্ধকে নিতে চাইল ইহানের কোল থেকে। ধন্যবাদ লিফটের জন্য। আপনি এখন যান। ইহান দিল না, প্রস্তাব দিল, আমি পৌঁছে দিই বাড়িতে। না। কিছুক্ষণ দুজনে আলতো টানাটানি করল শুদ্ধকে নিয়ে। শুদ্ধ মজা পাচ্ছে ব্যাপারটাতে, সে খিলখিলিয়ে হাসছে। পুরুষালী শক্তির কাছে প্রেরণা অপারগ, তার ওপর শুদ্ধটাও ইহানের ন্যায়টা শক্ত করে গলা জড়িয়ে ধরেছে ইহানের। প্রেরণা হাল ছেড়ে দিয়ে থমথমে মুখে আবারও গিয়ে বসল ইহানের গাড়িতে। ইহান পাশের একটা শপ থেকে আইসক্রিম কিনে শুদ্ধকে নিয়ে বসে গাড়ি স্টার্ট করতেই প্রেরণা ক্লান্ত গলায় ডেকে ওঠে, ইহান। বলুন। শুনছি। কাঁপছে প্রেরণার গলা, এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলে, শুনুন। বলুন না। আপনার শুদ্ধর প্রতি এই এত অগাধ স্নেহের পেছনে যদি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে তবে আমি অনুরোধ করব প্লিজ এটা করবেন না। আপনাকে বুঝতে হবে ও একটা বাচ্চা, যে কখনো বাবাকে পায়নি। কথাগুলো বলতে বলতে ভেঙে চুরে আসে প্রেরণার শরীর। আবারও ইহান গাড়ির ব্রেক কষে। শুদ্ধর সামনে এসব কথা আলোচনা করতে স্বস্তি পাচ্ছে না ইহান, তাই শুদ্ধর হাতে নিজের ফোনটা দিয়ে দেয় গেম খেলতে। তারপর প্রেরণাকে বলে, গাড়ি থেকে নামুন। রাস্তার জায়গায় জায়গায় পানি জমেছে। প্রেরণা সারি সামলে ইহানের পেছনে এসে দাঁড়ায়। একটা গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধেছে ইহান, দৃষ্টি প্রেরণার উদাস চোখে। প্রেরণা দম ফেলে আবারও বলে, ওর ছোট অবচেতন মন সব সময় বাবাকে খোঁজে। এবং ওর আশেপাশে প্রীতম ছাড়া ঘনিষ্ঠ পুরুষ বলতে আপনি আছেন কেবল, আপনিই ওর এতটা নিকটে যান। আমি আর কাউকে আসতে দিইনি ওর আশেপাশে। শুদ্ধর বাবার মৃত্যুর পরে ওর জন্ম। ওর যখন 1.5 কি 2 বছর তখন থেকেই ওকে আমি সামলে সামলে রেখেছি। একবার একটা কেলেঙ্কারি হয়েছিল, আমার কাজিনের হাজবেন্ড ওকে খুব আদর দিত, এক পর্যায়ে ওই অতটুকু ছেলেটা তাকেই বাবা ডাকতে শুরু করেছিল। তারপর থেকে যেকোনো ধরনের পিতৃসুল স্নেহের সান্নিধ্যে ওকে আমি যেতে দিই না। আমার ছেলেটা বড্ড ফাঁকা ইহান। ওর মস্তিষ্কে প্লিজ ভুলভাল কিছু ঢোকাবেন না, ও কষ্ট পাবে পড়ে, আপনাকে বুঝতে হবে এটা। তো আমি তো বুঝতেই চাই। ধীর স্থির জবাব ইহানের। প্রেরণা চোখ তুলে তাকায়, ইহান বলতে থাকে, শুদ্ধর বাবা নেই, এটাই তো আমি বুঝে নিতে চাই আজীবনের জন্য। থরথরিয়ে কাঁপছে প্রেরণা। ইহান দেখছে শক্তপোক্ত ভদ্রমহিলার ভঙ্গুর দশা। আচমকা প্রেরণার ফোনটা বেজে উঠলে সে রিসিভ করে কানে চেপে ধরে। ইহান নির্নিমেষ দেখতে থাকে তাড়িয়ে তাড়িয়ে প্রাপ্তবয়স্ক সুশ্রী মুখটাতে নারীসুল ভাভিজাত্য। ওপাশ থেকে কেউ কিছু বলতেই প্রেরণা দুর্বল কণ্ঠে জবাব দেয়, কেটারিং সার্ভিসের অফিসে বিকেলে বসবো সাব্বির। আমি বাড়িতে যাচ্ছি, দুপুরে খেয়েই আসবো। এখন ক্লান্ত, তুমি সামলে নাও এখন। কল কেটে দিতেই ইহান ঠান্ডা সুরে বলে, শুদ্ধ ফাঁকা আপনি ফাঁকা নন? এই প্রশ্নটিতে চমকালেও প্রেরণা কোনো প্রতিক্রিয়া দেখায় না। চুপচাপ গাড়ির দিকে যাওয়া ধরলে ইহান হাত বাড়িয়ে ওর পথ আগলে দেয়। প্রেরণা ক্লান্ত বিরক্ত হয়ে সরাসরি তাকায় ইহানের চোখে। লোকটার চোখে কেমন আকুলতা, সেই আকুলতা কণ্ঠেও প্রকাশ পায়। লম্বায় প্রেরণা ওর বুক সমান, মস্তক নত করে বলতে থাকে, এই যে এত পরিশ্রম করেন প্রেরণা। আইসয়ার এসব কিচ্ছু করতেই দেব না আপনাকে, খুব আরামে রাখব। আপনার ওই পরিশ্রমী দুটি হাতের কাজ হবে শুধু আমাদের বাচ্চাদের বড় করা, আমাদের সহ্য করা। লোকটার লাগাম ছাড়া কথায় প্রেরণার মাথা দুলে উঠছে।
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সে। আর 1 মিনিটও না দাঁড়িয়ে গাড়িতে গিয়ে বসে পার্স থেকে হেডফোন বের করে কানে লাগিয়ে সিটে হেলান দিয়ে বসে থাকে সে। বেলা 3:30 তখন চেয়ারে বসে ঘুমাচ্ছে প্রেরণা। ইরফান ঢুকেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট অন্তু ফিসফিসিয়ে বলে, এটা স্বাভাবিক ঘটনা। ম্যাম অফিসে রোজ ঘুমায়। অন্তুর ডাকাডাকিতে ঘুমে ঢুলু ঢুলু চোখ খুলে চোখের সামনে ইরফানকে দেখতে পেয়েই লজ্জিত ভঙ্গিতে হাসল। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, এসো। কতক্ষণ দাঁড়িয়েছিলে? বাড়িতে যাওনি এখনো? আজ সেহার পাঞ্চিনি না। আমিও যাব, সন্ধ্যা হবে আমার। অফিস থেকে দ্রুত বেরিয়েছে আজ ইরফান। চেয়ার টেনে ক্লান্ত ভঙ্গিতে বসতে বসতে বলল, আপনাকে ক্লান্ত লাগছে আপু। তোমাকেও। বলেই প্রেরণা অ্যাসিস্ট্যান্টকে আইসক্রিম অর্ডার করে ইরফানের দিকে তাকিয়ে হাসে। টেবিলের ওপর একটা ফাইল। ইরফান কৌতূহলী হয়ে সেখানে তাকিয়ে আছে দেখতে পেয়েই প্রেরণা বলে ওঠে, অন্ধ বউকে সামলানো খুব ভারী পড়ে গিয়েছে 7 দিনে। ইরফান শান্ত স্বরে জবাব দেয়, মনের মধ্যে কেমন বাসনা তৈরি হয়েছে ও আমাকে দেখুক। প্রেরণা ফাইলটা ঠেলে ইরফানের সামনে দিয়ে বলে, অ্যাক্সিডেন্ট থেকে আজ অবধি সকল ট্রিটমেন্টের হিস্ট্রি এখানে আছে। দেশের নাম্বার 1 আই স্পেশালিস্ট দেখেছে ওর ব্যাপারটা। সাধারণত অ্যাক্সিডেন্টে চোখ গেলে চোখ ফিরে পাওয়া যায়। তবে এটা সাধারণ কর্নিয়া প্রতিস্থাপনের বিষয় নয়। ওর ড্যামেজ হয়েছে ভেতর থেকে। 5 জন স্পেশালিস্ট মিলে বসে আলোচনা করেছে। ইউএসের ডক্টরদের সাথে কনসাল্ট করেছে। প্রণমীর যখন 10 বছর বয়স তখন শুদ্ধর বাবা এটা নিয়ে ব্যাপক ছোটাছুটি করেছে। তারপর হঠাৎ শুদ্ধর বাবা মারা যান, এবং প্রীতম আর আমি পেরে উঠিনি। চোখ ভালো হবার সম্ভাবনা নেই বললেই ধরতে পারো। স্বামী হিসেবে মনে আফসোস থেকে যাবে তোমার, তাই ঘাটাঘাটি করতে চাইলে করতে পারো। তবে লাভ হবে না। কথাগুলো বলেছে প্রেরণা মুখস্থ বলে যাওয়ার মতো, নিরুদ্বেগ ভাব নিয়ে ইরফান শুধু শুনেছে। হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে দেখছে। প্রেরণা পরিবেশটাকে একটু হালকা করতে চেয়ে প্রসঙ্গ পাল্টে বলে, এমনিতে খুব লক্ষ্মী মেয়ে। তুমি ভালোবাসায় মুড়িয়ে রাখলে ও সর্বোচ্চ চেষ্টা করবে তোমার জন্য জান দিয়ে দিতে। এটাই দাম্পত্যের সৌন্দর্য। হোপ আমার বোনটার অক্ষমতা এসব নষ্ট করবে না। আপনি আমার ওপর ভরসা পাচ্ছেন না আপু? পাচ্ছি। সেজন্যই একটা ছোট সাজেশন দিচ্ছি। এসবের পেছনে সময় টাকা নষ্ট করো না তুমি, লাভ হবে না। দুজনে সুন্দর একটি সংসার গঠন করো। ওর দুনিয়াটা তোমার ওই বদ্ধ কামরাটাই থাকুক। দুনিয়াটা যদি স্বামী কেন্দ্রিক, স্বামী নির্ভরশীল হয় সেটা নারীর কোনো ব্যর্থতার কথা না। ওর কান্না দেখে তুমি হতাশ হো না। তুমি তোমার মতো ওকে আগলে রাখো। এক জীবনে সব পেতে হবে এমন কোন কথা নেই। ও যা পায়নি সেসব নিয়ে না ভেবে, ওর যা যা আছে, যা পেয়েছে সেসব নিয়ে মাতিয়ে রাখো। আজ সেহাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে উজ্জ্বল এবং তার দাদু নিজাম মাহমুদ। এই পরিবারটি খুবই ছোট, 2 সদস্যের। পাত্রী দেখাশোনা করার মতো ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে অহেতুক বাইরের স্বজন টানতে নারাজ নিজাম মাহমুদ। সেহা বিষয়টা শুনেই স্বস্তি পেয়েছে। বড়দের মুখের ওপর এমনিতে সে ততটা কথা বলতে পারে না, লোকটার সাথে যতটুকু ফ্রি হয়েছে, তবে যদি আজ সেকেলে মেয়েদের মতো শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে পাত্রপক্ষের সামনে যেতে হতো তবে লজ্জায় মরে যেত সেহা। হতাশ হতো। বাড়িতে সেহার পাঞ্চিনি উপলক্ষে উৎসব সাজ। সেহার 3 মামি রান্নাঘরে উপুর হয়ে ব্যস্ত। আজকের অনুষ্ঠানের প্রধান মেনু পিঠা। সেহার দাদু বাড়ি বরিশাল, উজ্জ্বলদের আদি নিবাসও বরিশাল। আলো শুনেছে এসব অনুষ্ঠানে নাকি হরেক রকম পিঠা করা হয়। অফিস থেকে ছুটি নিয়েছে বাড়ির সবাই ইরফান ব্যতীত। পাত্রপক্ষ আসবে আসর বাদ, গল্প করবে ঘরোয়া পরিবেশে, আলোচনা হবে। মাগরিব বাদ ছেলে মেয়ে উভয়কে আংটি পরাবে যদি তাদের সায় থাকে। শান্ত ছটফট করছে একমাত্র মেয়ের পাঞ্চিনি নিয়ে। কতক্ষণ স্বামীনদের 3 ভাইয়ের কাছে গিয়ে জানতে চাইছে আর কি কি বাজার করতে হবে, কতক্ষণ রান্নাঘরে সম্বন্ধী বউদের কাছে গিয়ে গল্প করছে। আলো শেষে তিতিবিরক্ত হয়ে তাকে ঠেলে বসার ঘরে বসিয়ে হাতে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত ধরিয়ে দিয়ে বলে, বসে বসে এটা খান শান্ত ভাইয়া। আমরা সবাই আছি। ভীষণ আবেগী হয়ে পড়েছে সোহানুর ইসলাম শান্ত, আসলে সবটাই নিজের স্ত্রীর রেখে যাওয়া ধন সেহার কথা চিন্তা করে।
মেয়ের প্রতি যদি কোনো অন্যায় করে বসে তবে আসরের ঠিক আগে আগে সেহাকে সাজাতে বসেছে ইনু। ইনু এসেছে সকালেই, সাথে এনেছে শুদ্ধকে। তার শ্বশুর বাড়ির সকলেই নিমন্ত্রিত। প্রেরণা আর প্রীতম আংটি ববলের ঠিক আগেই চলে আসবে সন্ধ্যায়। ইনুর ঘরে জটলা মেয়েদের। সেহাকে মাঝখানে বসিয়ে চারপাশে জটলা পাকিয়ে বসে আছে ইনশিরা, ইনু আর প্রণমী। সেহা ভিডিও কলে কথা বলছে মুইনের সাথে। মুইন বান্দরবন ফিরে গিয়েছে 7 দিন। জিজের থেকে দোয়া নিতে কল করেছে সেহা। এদিকে ওকে নিয়ে চলছে গবেষণা। একটা নীল সালোয়ার স্যুট আর সামান্য অলংকার প্রসাধনীতে খুব চমৎকার ভাবে সাজিয়ে ফেলল ইনু। কল কেটে সেহা প্রণমীকে দেখে, ভাবি। ফু, তুমি সাজাবে না। প্রণমী গুটিয়ে বসে ছিল এতক্ষণ। সেহার কথায় মিনমিনে স্বরে বলে, আমি কিভাবে সাজাবো? বড় বড় দুটো ঝুমকা ওর হাতে তুলে দিয়ে সেহা হাসে, বলে, এটা পরিয়ে দাও তুমি। প্রণমী উচ্ছ্বসিত হয়ে এগিয়ে বসে। দুলজোড়া পরিয়ে দিতেই তার ডাক পড়ে বাইরে। তার শাশুড়ি ডাকছে। প্রণমী উঠে এগিয়ে এসে সাড়া দেয়, জি মা। ঋতু দরজায় দাঁড়িয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে বলে, কথা হয়েছে তোমার আপুর সাথে। সে যেন মিস জেনিকে নিয়ে আসে। মা বড়রা সবাই ফোনে বলল তো, আপু অবশ্যই আসবে। আমার বলার প্রয়োজন নেই। ঋতু মুখ বিকৃত করে বলে, সবাই বললেই তোমার আপু শোনে নাকি? তার তো ব্যাপার স্যাপারই আলাদা। মুখটা মলিন হয় প্রণমীর হঠাৎ। ঋতু শাশুড়ি হিসেবে তার কাছে চমৎকার, একদম মায়ের মতো আদর করে। মেকি নয় সেসব, ভীষণ যত্ন করে। তবে আপুর প্রসঙ্গ উঠলেই কেমন কঠিন কঠিন কথা শোনায় প্রণমীকে। সেদিনের সেই অপমান এখনো ভোলেনি তার শাশুড়ি। প্রণমী বুঝলেও জবাব দিতে পারে না, কাউকে বলতেও পারে না এসব গোপন কথা। এমনকি ওই লোকটাকেও না। সে একা একা মন খারাপ করে থাকে। প্রণমী ঘুরে দাঁড়াতেই ঋতু বলতে থাকে, তুমি বসে আছো কেন? আবারও দাঁড়ায় প্রণমী। বলে, কি করব মা? শ্বশুর বাড়িতে এ পর্যন্ত প্রণমী কোনো কাজ করেনি, সেই যোগ্যতাই তো তার নেই। কাজ নিয়ে খোঁটা শুনলে সে ভীষণ কষ্ট পাবে। এসব তখন আপু ভাইয়ার সাথেও বলতে পারবে না সে, কারণ এই জীবন সে নিজে বেছেছে। সত্যি বলতে এই জীবনের প্রতি প্রণমী দায়বদ্ধ। সেই ভাবনা থেকে রোজ সকালে বরের জামাকাপড় বের করে দেয়া, বরের প্ল্যান্টসগুলোতে পানি দেয়া কিংবা বরের প্রশস্ত বুকটাতে লুকিয়ে রোজ ঘুমানোর মতো স্ত্রী দায়িত্ব গুলো প্রণমী পালন করার চেষ্টা করে। তবে বাড়ির কাজের বেলায় কি করবে সে? ওর বেজার মুখটা দেখে ঋতু হাসল, বলল, নিচে এসো। খাবারের নুন চিনি টেস্ট করতে হবে। এসো এসো। প্রণমী সামান্য হেসে এগিয়ে আসে শাশুড়ির কাছে। ঋতু হাতটা ধরে ওর ধীরে ধীরে সিঁড়ির দিকে যায়। প্রণমীর হাতের কবজি ধরে বলে, এতটুকু কেন এই হাতটা? বেশি বেশি খাবে। বাড়ির বউ একটু গোলগাল নাদুস না হলে ভালো লাগে না দেখতে। ইহান পার্টি অফিস থেকে ফিরে হন্তদন্ত হয়ে দোতলায় উঠেছে মাত্র। ইনুর ঘর থেকে হাসাহাসির আওয়াজ আসছে দেখে সেদিকটায় এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে ইনুকে ডাকলো, ইনু, প্রেরণারা এসেছে। এভাবে হুট করে প্রেরণার কথা আজ 3বার জানতে চেয়েছে ইহান ইশিনুর কাছে। ইশিনু মুখ চাওয়াচাওয়ি করছে নিজেরা। তারপর ইনু জবাব দিল, আসছে। পথে। ইহান আর কথা বাড়ায় না। সেদিন যে ওই ভদ্রমহিলা হুমকি দিয়েছিল গাড়িতে, আর এই মুখও হবে না সে, এই কথাটি ভেবেই ইহান চিন্তিত ছিল। এখন একটু স্বস্তি পেয়ে বাঁকা হাসল ইহান। ইরফানের জ্ঞানী আপা ঠিকই বলেছে, সে ভীষণ বাজে ভাবে ফেসেছে এই আত্মীয়তায়। না ধরা দিতে পারছে, না এড়াতে পারছে ইহানকে। সাজগোজ শেষে সেহা উঠে দাঁড়াতেই ওকে মন ভরে দেখতে থাকে ইনশিরা আর ইনু। অসম্ভব রূপবতী এই চাশমিশ মেয়েটিকে একটা ইন্দ্রাণী থেকে কম কিছু লাগছে না। যত সময় গড়াচ্ছে তত তার নার্ভাসনেস বাড়ছে। আজ কি তবে সত্যি সে কারো বাগদত্তা হবে? তারপর হবে বউ। এ যে এক অনেক ভারী কথা। সেহা এত সাহস দেখালো। হাতের ফোনটা বেজে ওঠে হঠাৎ, স্ক্রিনে সদ্য সেভ করা নাম্বারটা। মিস্টার মাহমুদ। হাঁসফাঁস করে ওঠে সেহা, কাপা হাতে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ তাড়াহুড়ো ভঙ্গিতে বলে ওঠে, সেহা। সেহা চমকায় এই ডাকে। পরপর গলা খাকারি দিয়ে বলে, জি। আসলে দাদু তারা দিচ্ছে খুব। এখনই বের হতে চাইছে। বুঝিয়ে পেরে উঠছি না। আপনারা প্রস্তুত তো? হ্যাঁ অলমোস্ট। আপনি আসুন দাদুকে নিয়ে। সবাই প্রায় রেডি। আর আপনি?
জবাব জানার খুব তাড়া ছিল উজ্জ্বলের কণ্ঠে। সেহা চুপ হয়ে থাকলো কিছু পল। পরপর নিজেকে দৃঢ় করে জবাব দেয়, জি। আপনারা আসুন। গায়ের পাঞ্জাবিটা পাল্টাতে হবে, সেই ভেবে ঘরে যেতে নিলে হঠাৎ তার পা থামল। দৃপ্তর ঘরে কেউ গেমস খেলছে কম্পিউটারে। পা বাড়িয়ে এগিয়ে যেতেই দেখল ইহান তার সবথেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। দুহাত বাড়িয়ে ইহান লুফে নেয় হালকা শরীরটাকে। শুদ্ধ ফোকলা দাঁত বের করে হাসছে। ওর গাল টিপে দিয়ে ইহান বলে, একা এসেছো কেন? মাম্মাকে নিয়ে কেন এলে না? মাম্মা তো অফিসে। মাম্মা সারাদিন অফিসেই থাকে নাকি? ফু, মাম্মা বিজনেস ওম্যানচে। হাসে ইহান, শুদ্ধর গালে টকাস করে একটা চুমু খেয়ে বলে, বুল বললে, তোমার মাম্মা ওন্ডার ওম্যান। ইরফান এসেছে উজ্জ্বল আর নিজাম মাহমুদ আসার কিছুক্ষণ পরেই। দুজন মাত্র মেহমান। বসার ঘরে তাদের ঘিরে রেখেছে মির্জা বাড়ির এত এত লোক। ইরফান বাড়িতে ঢোকা মাত্রই সবার দিকে তাকিয়ে আন্তরিক হাসল। তাকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। আলো ওর হাতের ফাইলটা দেখে বলল, এটা কি তোর হাতে? ইরফান জবাব দিল না, আশেপাশে তাকিয়ে প্রণমীকে দেখতে পেল না। উজ্জ্বল এবং নিজাম মাহমুদের সাথে করমর্দন শেষ করে চুপচাপ দোতলায় উঠতেই দেখা হয় সেহার সাথে। নীল সালোয়ার স্যুটের ওড়না মাথায় টেনে বসে আছে দোলনায়। ইরফান বোনকে পামাথা দেখে সামান্য হেসে বলল, খুব সুন্দর লাগছে তোকে। নিচে যে এলো, সেও নীল পড়েছে। খুব মানাবে। মোটেও বুড়ো বুড়ো লাগছে না তাকে। সেহা জবাবের পরিবর্তে হাসি ফিরিয়ে দিল। ইরফান ঢুকল নিজের ঘরে। তাকে দ্রুত তৈরি হয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে। ঘরে ঢুকেই হাতের ফাইলটা ছুঁড়ে রাখে টেবিলে। শব্দ পেয়ে তড়িৎ মাথা তোলে প্রণমী, বলে ওঠে, এটা আপনি? ইরফান জবাব না দিয়ে বিছানায় বসে দেখতে থাকে মেয়েটাকে। মেয়েটার চোখ দুটোকে। বলে ওঠে, নিচে কেন যাওনি? তোমার যাওয়া উচিত। তৈরি কেন হওনি? প্রণমী মৃদু হেসে বলল, আমি কি করব গিয়ে? আমার যাওয়া না যাওয়া তো সমান কথা। হঠাৎ ভীষণ কঠিন হলো ইরফানের চোয়াল, দপ করে রাগ উঠে গেল। এসে প্রণমীর হাত টেনে ধরে বিছানা থেকে নামিয়েই শক্ত গলায় বলল, না, সমান কথা নয়। তোমার যাওয়া মানে অনেক কিছু। তুমি আমার স্ত্রী। তোমার মর্যাদা আমার জীবনে ঠিক যেমন তেমন আমার বাড়ির ড্রয়িং রুমে মেহমানদের সামনেও। তোমার প্রয়োজনীয়তা আমার জীবনে যেমন তেমনই আমার বাড়ির পারিবারিক অনুষ্ঠানেও। গট ইট? প্রণমীর হাতে লাগছে খুব। লোকটার আকস্মিক আক্রমণে ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে ঢোক গিলে বলে, আই গট ইট। ফ্যাকাশে মুখটা দেখে আবার নিমিষেই রাগ পড়ে যায় ইরফানের। এবার বেশ আলতো হাতে সামলায় প্রণমীকে। ওকে খানিক সময় দেখে আচমকা প্রণমীর গলা থেকে ঘরে পড়ার সুতি ওড়নাটা কেড়ে নেয় ইরফান। প্রণমী চমকে উঠে বলে, করছেন কি? জবাব না দিয়ে ইরফান কাবার্ড থেকে প্রণমীর ড্রেসের সাথে ম্যাচিং করা একটা দোপাট্টা এনে ওর গা জড়িয়ে ঘোমটা টেনে দেয়। প্রণমী বুঝতে পারছে না লোকটাকে। হঠাৎ টের পেল লোকটা তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁটে লিপস্টিক জাতীয় কিছু ঘষছে। কানে দুল পরিয়ে দিচ্ছে। প্রণমী চুপচাপ সহ্য করছে এমন আদুরে অত্যাচার। কিছুপল ওকে দেখে ইরফান কারন্ত শব্দ করে তেতো স্বরে বলে ওঠে, ধুর, এটা মানায়নি। এই শেডটা হালকা কিছু দরকার। লিপগ্লস লাগিয়ে দেব। বলে ইরফান আশেপাশে টিস্যু পেপার খুঁজছে লিপস্টিক মুছতে। প্রণমী নিচু গলায় এবার বলে ওঠে, টিস্যুটা আমাকে দিন। আমি মুছে নিচ্ছি। কেন? আপনি যেভাবে ঘষা মাজা করেন মনে হয় আমি ফার্নিচার আর টিস্যু পেপার সিরিজ কাগজ। আমার বড্ড লাগে। কথাটা মিনমিনে স্বরে বলে প্রণমী, অনেকটা সংকোচ নিচে। ইরফান ওকে ঠান্ডা চোখে কিছুক্ষণ দেখে হ্যাঁচকা টানে বুকে নিল মেয়েটাকে। প্রণমী কিছু বলবে তার আগেই ওকে চুপ করিয়ে দিয়ে ইরফান বলে, আচ্ছা, এবার অন্যভাবে তুলে দিচ্ছি। তুমি টেরই পাবে না। ঋতু দোতলায় উঠে দেখল দৃপ্তর ঘরে ইহান আর শুদ্ধকে। শুদ্ধ কিছু বলছে আর ইহান খুব মনোযোগ দিয়ে সেসব শুনে হো হো করে হাসছে। হাসিটা প্রাণোচ্ছল। ঋতু নির্নিমেষ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখ এড়ায় না বিষয়টি, ইহান এই ছেলেটির সাথে খুব মেশে। জিনিসটা ঋতুর কাছে স্বাভাবিক আবার স্বাভাবিক নয়। কিছুপল ঋতু ওদের এই দৃশ্য দেখে ইহানকে বলে ওঠে, বিয়ে করে নিলে এতদিনে এমন একটা শুদ্ধ তোর থাকতো। ইহান চমকে উঠে মায়ের দিকে তাকায়। পরপর ঠোঁট ছড়ানো হাসি দিয়ে বিড়বিড় করে, বিয়ে করে নিলে এই শুদ্ধ আমারই তো থাকবে। কিছু বললি না তো? আচ্ছা, নিচে আয়।
সবাই নিচে, তুই এখানে ঢুকে বসে আছিস কেন? ওকে খেলতে দে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আজকের বৃষ্টিটা কেমন যেন। 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা বিরতি নিচ্ছে। প্রীতম আর প্রেরণা হালকা ভিজে পৌঁছেছে শান্তিনীরে। প্রীতমের হাতে কিছু মিষ্টির প্যাকেট। প্রথম মাসের বেতন পেয়ে মিষ্টি এনেছে, এনেই সরাসরি শাশুড়ির হাতে দিয়েছে। অন্দরে ঢুকতেই ঋতুর মুখোমুখি হলো প্রেরণা। প্রেরণা নিচু গলায় সালাম দিয়ে চুপচাপ এগিয়ে গেল। ঋতুর মুখটা থমথমে। ইদানিং এই মেয়েটিকে দেখলে তার কেমন যেন অস্বস্তি হয়। কথা দিয়ে খুব কুপোকাত করে মানুষকে। ওই তো 2 দিন আগের একটা ঘটনা। প্রেরণা আর ইনু শান্তিনীরে এসেছিল প্রণমীকে দেখতে। ঋতু ইনুর হাতে একটা দাগ দেখতে পেয়ে বলে ওঠে, এটা কিসের দাগ ইনু? তেল পড়েছিল। গরম তেল? কেন? তোর ননদ খুব কাজ করাই নাকি? এত বেশি কাজ করতে হবে না। অল্প অল্প করিস। ঋতু সেদিন এই কথাটা বলেছিল মন খোলা ভাবে, সে তো আর পাশের বাড়ির কুচুটে কাকিমা নয়। মজা করেই বলেছিল। কিন্তু ওই অহংকারী প্রেরণা মাইন্ড করে বসে সাথে সাথে ঠোঁট নেড়ে জবাব দিয়েছে, ঘরের কাজ করাটা তো দোষের কিছু না আন্টি। আপনিও করেন, আমিও করি। ইনু কাজ করবে, ওর হাত পুড়বে, স্বাভাবিক। শুধু দেখবেন ওর বর ওকে ঠিক সময়ে ব্যান্ডেজ করে দেয় কিনা। কথাগুলো প্রেরণাও হাসতে হাসতে বলেছিল। এই মেয়েটির কণ্ঠ ঠান্ডা হলেও কথায় খুব ধার। ঋতু ভীষণ অপমানিত হয়েছে সেদিন মনে মনে। তারপর প্রেরণা তাকে জ্ঞান দিয়েও গিয়েছিল, প্রণমীকেও টুকটাক ওর যোগ্যতা অনুযায়ী কাজ শেখাবেন আন্টি। আমি ওভাবে পারিনি শেখাতে। ঋতু দীর্ঘশ্বাস ফেলে, প্রথমে কত পছন্দ করত প্রেরণা মেয়েটাকে, ধীরে ধীরে বিরক্তি এসে যাচ্ছে এর কাঠিন্যতায়। একটা কথা বলে পারা যায় না, কথার পিঠে কথা রেডি রাখে এই মেয়ে। তবে নিজের মেজ ছেলের বউ প্রণমী ভীষণ মনের মতো ঋতুর। প্রথমে তো সে ভেবেছিল কেমন না কেমন হয়। তবে এখন বুঝছে তার ছেলের পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস। কি শান্ত আর সভ্য মেয়ে। ভীষণ মিষ্টি। ঋতু টের পেয়েছে ইরফানকে এই মেয়ে মেনেছে স্বামী রূপে, এখন একটা বাচ্চা হয়ে গেলেই তার মেজ ছেলের জীবন ভরপুর। বাচ্চা আর কি চাই? ওই প্রেরণার মতো প্রণমী হলে, অমন বউ নিয়ে ঋতু সংসার করত কিভাবে কে জানে। রোজ ঝগড়া লাগতো। ঠান্ডা ঝগড়া। ভাগ্যিস প্রণমী প্রেরণার মতো খুঁতখুঁতে, অহংকারী আর নাক উঁচু নয়। উজ্জ্বল আর নিজাম মাহমুদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ইনু স্বামী আর ননদকে নিয়ে দোতলায় উঠল, ব্যস্ত গলায় বলল, প্রীতমের জামাকাপড় তো এখানে আছে, তোমাকে কি পরতে দিই বলো তো আপু? ইসি আপুর শাড়ি দেব। দাও, সুতি দেখে দিও। আচ্ছা, আর শোনো তুমি ইসি আপুর ঘরে চেঞ্জ করবে। তোমার স্বর্ণের দুল আর চুড়ি কগাছা এনেছি। ও ঘরের বিছানায় রাখা। পরে নিও। এটা একটা অনুষ্ঠানের মতো তো। একটু সাজো, কেমন? প্রেরণা হেসে ভাইয়ের বউয়ের গাল টেনে দিল, ইদানিং খুব গোছালো আর সংসারী হয়েছে ইনু, সব ব্যাপারে খেয়াল থাকে। ঘরে ঢুকে প্রীতমকে ওর শুকনো জামাকাপড় বের করে দিয়ে ইনু তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়ে যেতে চাইলে প্রীতম ওকে ডাকলো, ইনু। হু। ঘুরে দাঁড়ায় ইনু। প্রীতম ওর ওয়ালেট বের করে ইনুর হাতে দিয়ে বলল, আজ স্যালারি পেয়েছি। এখানে আলাদা 10,000 টাকা আছে, ওটা নিয়ে তোমার পার্সে রেখে ওয়ালেটটা তুলে রাখো তো। চশমার কাঁচ পরিষ্কার করতে করতে প্রীতম গা ছাড়া ভঙ্গিতে বলল। ইনু অবাক হয়ে টাকাগুলো বের করে বলল, আমাকে দিচ্ছ? কিন্তু আমাকে তো হাত খরচা দিলেই 1 তারিখ। শার্টটা পাল্টে নিয়ে একটা সুন্দর পাঞ্জাবি গায়ে চাপায় প্রীতম। চাকরি পাওয়ার পর থেকে প্রীতম কেমন বদলে গিয়েছে, আগে যেমন ছিল মোটেও তেমন নেই। যদিও আগে থেকেই বুঝদার ছিল প্রীতম, কিন্তু এখন আচরণ গুরুগম্ভীর। দাদানদের মতো ভারী কি আচরণ। অবশ্য অফিসের যে পোস্ট তাকে সামলাতে হয় এটা স্বাভাবিক। প্রীতম পাঞ্জাবির বোতাম লাগিয়ে এক পলক ইনুকে দেখে বলল, এটা আপনার বেসিক হাত খরচা না, বেহুদা খরচের জন্য দেয়া হলো। ইনু অবাক বিস্ময় হাতের টাকাগুলো দেখছে। এটা সত্যি ইনু বড় বাড়ির মেয়ে, অনেক খরচে ছিল। বিয়ের পর তো বাড়তি শপিং পুরোপুরি বাদ দিয়েছে। এটা নিয়ে ইনু কখনো আফসোস করেনি। বাড়তি খরচের টাকা পাপা মাম্মা দিতে চাইলেও সে নেয়নি। টাকাগুলো মুঠির মধ্যে খামচে ধরে ইনু চোখ তুলল, বরের দিকে তাকিয়ে অস্ফুটে বলল, তুমি আমার অভ্যাস খারাপ করে দিও না, বহু কষ্টে মিতব্যয়িতা শিখেছি। হাসল প্রীতম, ইনুর হাত ধরে ওকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলে,
আমিও তো নতুন নতুন বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে শিখছি। প্রণমীর হাতটা শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। আড়ষ্টতায় গুটিয়ে যাচ্ছে প্রণমী, এতবার করে হাতটা ছাড়তে বলছে ওই লোকটাকে ছাড়ছেই না। সিঁড়িতে শব্দ পেয়ে ড্রয়িং রুমের সবাই দৃষ্টি দিয়ে ওদের দেখালো। তাকালো ওদের হাতের দিকেও, পর পর চোখ নামিয়ে নেয় সবাই। প্রণমী এবার ফিসফিসিয়ে অনুরোধ করে, নামছি তো। আপনি হাতটা ছাড়েন। রুমের মধ্যে বসে ধরবেন। বড়রা আছে ওখানে। ইরফান তেরছা নজরে ওকে দেখে বলল, বড়দের সাথে বউয়ের হাত ধরার কি সম্পর্ক? দেখেন আপনার লজ্জা না থাকতে পারে, আমার আছে। আশ্চর্য, হাত ধরার সাথে লজ্জার কি সম্পর্ক? বোকা বোকা কথা। অতি আদরের সহিত হাতটা ধরে নামলো দুজন। প্রণমী গুটিয়ে আছে, কে না কে আছে এখানে আল্লাহ জানে। ইরফান এসেই শুরুতে উজ্জ্বল আর নিজামের সাথে প্রণমীর পরিচয় দিল, ও আমার বউ প্রণমী আহসান। উজ্জ্বল হেসে ফেলল, জলজলে দৃষ্টিতে ইরফান প্রণমীকে দেখে বলল, ও ও তাই নাকি? আমরা তো জানতামই না। ও তোমার বউ প্রণমী আহসান। এবং প্রণমী, ও তোমার স্বামী ইরফান মির্জা। রাইট। দারুণ লজ্জা পেয়ে প্রণমী হাসল। ইরফান তবুও হাতটা ছাড়ল না ওর। খুব সুন্দর করে প্রণমীকে বসিয়ে উজ্জ্বল আর নিজাম মাহমুদের পরিচয়টাও দিল। প্রণমীর জোরটা ততক্ষণে কেটে গিয়েছে। হেসে হেসেই নিজামের কিছু প্রশ্নের জবাব দিয়েছে। ততক্ষণে প্রণমী ধীরে ধীরে টের পেয়েছে, আসলেই তার এখানে প্রয়োজন ছিল। সে তো এই বাড়ির বউ, সে কেন সহজ থাকবে না? ঘরোয়া আলোচনা চলছে, আপাতত শরবত হাতে নিয়ে কথাবার্তা বলছে সবাই। ইহানকে কোথাও দেখতে না পেয়ে সামিন হাত ছাড়ল দোতলায়। ইনশিরাকেও পাঠানো হয়েছে সেহাকে নিয়ে আসার জন্য। ইনশিরার পিছু পিছু ধীর পায়ে নামছে সেহা। মাথায় তুলেছে ওড়নার অর্ধেকটা। সহজ স্বাভাবিক অঙ্গভঙ্গি তার। ইনশিরা একবার পিছু ফিরে ওর পা মাথা দেখে বলল, ঘাবড়াচ্ছিস নাকি? দুপাশে মাথা নাড়ে সেহা। মুখে বলে, আমার আরো মজা লাগছে। মজা কেন? ড্রয়িং রুম ভর্তি শুধু আমাদের বাড়ির লোক। ওনারা দুজন। তাই। হাফ ছাড়ল ইনশিরা, পরিবার আসলেই খুব গুরুত্বপূর্ণ কিছু। মুইনকে খুব কাছ থেকে দেখেছে বিধায় ইনশিরা ওর কষ্টটা উপলব্ধি করে। সেহার কপালেও এতিম জুটবে। অবশ্য এটার একটা পজিটিভ দিক সব সময় ভাবে ইনশিরা। তাদের সব ভাইবোনের পার্টনাররা একটা চমৎকার পরিবার পাবে, যাতে করে তাদের মা বাবা না থাকার দুঃখ কিছুটা হলেও কমবে। স্বামী নিয়াসার মির্জা সবসময় একটা কথা শিখিয়েছে এ বাড়ির বাচ্চাদের, তোমাদের যা আছে, সব সময় একটু করে অন্যদের দেবে, যাদের সেই জিনিসটা নেই। ইনশিরাহরা 5 ভাইবোন ভুল ত্রুটির সমন্বয়ে তৈরি কিছু সাধারণ যোগ্যতার মানুষ, ওদের কিছুই নেই, আছে একটা অমায়িক পরিবার। তাই সেটাই হয়তো অন্যদের মাঝে ভাগ করে দিতে হচ্ছে। সেহা নামতেই ইরফান উঠে এগিয়ে এসে সেহাকে নিয়ে উজ্জ্বলের মুখোমুখি সোফাতে বসায়। ভাই হিসেবে হাবভাব সহজ, স্বাভাবিক তার। সেহা এক পলক ওকে দেখে অস্ফুটে জানতে চেয়েছে, রেগে আছো? প্রাণোচ্ছল একটা হাসি দিয়ে ইরফান দুপাশে মাথা নেড়ে বলে, আমার বোনদের মধ্যে তুই সবচেয়ে সুন্দর বর পেতে চলেছিস সেহু। অভিনন্দন। সেহা হাসল, দুষ্টুমি করে বলল, এসব কথা আপু আর ইনুর সামনে বলো না। সেহা বসতেই উজ্জ্বল চোখ তুলল। লোকটা যেন চোখ দিয়েই হাসল, চোখ দিয়েই জানতে চাইল সেহার অবস্থা। ভদ্রভাবে হেসে মাথা নিচু করে নেয় সেহা। ঘরে চার্জ থেকে ফোনটা নিতে ঢুকেছিল ইহান। নিচতলা থেকে সামিন ডেকেছে তা শুনেছে সে। তাড়াহুড়ো ভঙ্গিতে ঘর থেকে বেরুতেই পা থামল তার। ঘুরে তাকালো ইনুর ঘরের দিকে। ঘরের দরজা হাট করে খোলা। ভেতরে কেউ নেই, তবে ইসির ঘরের দরজা ভেজানো। ইহান ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় নক করল, ইসি। শাড়ির আঁচল টেনে সবেমাত্র চুলে হাত দিয়েছে প্রেরণা খোপা বাঁধবে বলে। ইহানের ডাক শুনেই মুখটা থমথমে হলো তার, সংকোচে গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলো, জবাব দিল না। ইহান আবারও ডেকে উঠল, ইসি প্রেরণা এসেছে নিচে। চমকে উঠে একটা বড় শ্বাস ফেলল প্রেরণা, নিমিষেই দাঁতে দাঁত চাপল। এটা কেমন কথা? প্রেরণাকে দিয়ে এই লোকের কি? আর কতটা অবুঝ হবে এই এত বড় লোকটা? ইসির কাছে প্রেরণার কথা জানতে চায় কোন আক্কেলে? প্রেরণা তার কে? দৃঢ় পায়ে হেঁটে প্রেরণা এসে আচমকা দরজা খুলে দিতেই ইহান চমকে উঠল। প্রেরণা কঠিন মুখে উকি মেরে বাইরেটা ভালো করে দেখে নিয়ে করা গলায় বলল, কেন? প্রেরণাকে দিয়ে আপনার কি?
ইহান কিছু বলছে না। প্রেরণা বলে, জানতে চাইবেন প্রীতম এসেছে কিনা? প্রেরণাকে দিয়ে কি আপনার? 1 মিনিটের জন্য ভড়কে গিয়েছে ইহান। পরপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে জবাব দিল, আসলে, আসলে, আসলে কি? শুদ্ধ বারবার আপনার কথা বলছে তাই। শুদ্ধ বলেছে। জি। মৃদু শ্বাস ফেলে প্রেরণা বলে, শুদ্ধ আর কি কি বলেছে? ইহান সামনে দাঁড়ানো ছোট খাটো দেখতে কঠিন মহিলার পামাথা দেখে নিল ওই চোখ, ওই নীল চোখ, কানে সুন্দর দুটি স্বর্ণের দুল, শরীরে একটা গোলাপি রঙের সুতি শাড়ি, গলায় একটা স্বর্ণের চিকন চেইন, হাতে কগাছা চিকন চুড়ি। প্রেরণা হাঁসফাঁস করছে অমন দৃষ্টি দেখে। ইহান ওর অস্বস্তি আরেকটু বাড়িয়ে দিয়েই গমগমে স্বরে বলল, শুদ্ধ বলেছে। শুদ্ধ কি বলেছে? শুদ্ধ বলেছ। বলুন কি বলেছে? শুদ্ধ বলেছে আপনাকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দাঁড়ালো না ইহান, দ্রুত পায়ে হেঁটে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে সিঁড়ির দিকে গেল। তার ঠোঁটে লেপ্টে আছে দুষ্টুমির হাসি। প্রেরণা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইহানের পিছু পিছু নামল। ঋতু থমথমে মুখে দাঁড়িয়ে আছে ঠায়। এইমাত্র এক ঝলকে যা দেখল সেই, যা শুনল সে, হঠাৎ করেই এই অল্প সময়ের ঘটনাটা তার কাছে অস্বাভাবিক ঠেকল। সে এসেছিল ঘরে ফোনটা রাখতে। এইমাত্র ঘর থেকেই কথোপকথন শুনল ইহান প্রেরণার। কোন নড়চড় করে না ঋতু। এটা তার বড় ছেলে ইহান। ওই গম্ভীর ইহান এমন হালকা কথা বলছে, তাও একটা বিবাহিতা মহিলার সাথে। বিশ্বাস হচ্ছে না ঋতুর, তার কান ভুল শোনেনি তো। অল্প কিছু স্ন্যাক্সের পরে নিজাম মাহমুদ কথা এগোলেন। সেহা মাথা নিচু করে বসে আছে, আর উজ্জ্বল। এই ব্যাপারে আমরা বড়রা এত কথা বলেছি যে, আমাদের আর কিছু বলার নেই। বিষয়টা এখন তোমাদের দাদু ভাইয়েরা। আমরা তোমাদের দুজনকে একে অপরের জন্য ভীষণ পছন্দ করেছি। এখন আংটি ববলের আগে যদি তোমরা দুজন দুজনের সাথে কথা বলতে চাও বলো। সেহা আর উজ্জ্বল তরিত একে অপরের মুখের দিকে তাকায়। ঘুরে তাকায় বড়দের মুখের দিকে। সবাই মিটিমিটি হাসছে, চোখে মুখে সম্মতি। নিজাম মাহমুদ উঠে দাঁড়িয়ে ইহানের দিকে এক পলক তাকাতেই ইহান তৎপর হল। বলল, সেহ ওনাকে নিয়ে পুল সাইডে যা। নিজাম মাহমুদ ফুরফুরে মেজাজের মানুষ, বললেন, উহো, ওরা একা যাবে না। আমরা ছোটরাও যাব। চলো সবাই। নিজামের পীড়াপিড়িতে সেহা উজ্জ্বলের পিছু পিছু দোতলায় উঠল ইনুপ্রীতম, ইরফান, প্রণমী, ইহান, ইনশিরা। এবং প্রেরণাকেও ছাড়লেন না তিনি। ভদ্রতা দেখিয়ে প্রেরণা গেল। বৃষ্টিতে পুল সাইডের বেঞ্চি, মেঝে ভিজে আছে। হেল্পিং হ্যান্ড এসে সব মুছে গিয়ে যায়। উজ্জ্বল আর সেহা বসেছে পুল সাইডের সর্বদক্ষিণের একটা বেঞ্চিতে, একটা নিরিবিলি জায়গা দেখে। ইনুপ্রীতম, ইরফান, প্রণমী জোড়ায় জোড়ায় বিভিন্ন জায়গায় বসে গল্প করছে। নিজাম মাহমুদ দরজার কাছে একটা বেঞ্চি দেখে হেসে হেসে বললেন, ওদের দুজনকে এখন ওদের মতো ছেড়ে দিই। এসো দাদু ভাইয়েরা, আমরা এখানে বসে গল্প করি। নিজামের মুখোমুখি একটা চেয়ারে বসল ইহান, তার পাশে ইনশিরা। প্রেরণা একটু দূরে দাঁড়িয়েছে। শুদ্ধ ইহানের ফোনে ভিডিও গেম খেলছে খানিকটা দূরে বসেই। হঠাৎ করেই নিজাম মাহমুদ ইহানকে প্রশ্ন ছুড়লেন, কি দাদু ভাই? ছোটরা সবাই বিয়ে করে নিচ্ছে, তোমার খবর কি? হঠাৎ করেই নিজাম মাহমুদ ইহানকে প্রশ্ন ছুড়লেন, কি দাদু ভাই? ছোটরা সবাই বিয়ে করে নিচ্ছে, তোমার খবর কি? নিজাম মাহমুদ স্বভাবে খুবই ফুর্তিবাজ এক প্রৌঢ়। খুব অপরিচিত লোককে ও কথায় কথায় খুব টানতে পারে। প্রেরণা বৃদ্ধকে পছন্দ করল, তাই এখানে বসে বসে তার কথা শুনছে। নিচে রাগি রাগি চোখের ঋতু আন্টির সামনে ঘুরঘুর করার থেকে এই জায়গাটা ভালো। ইনুপ্রীতম, ইরফান, প্রণমী, সেহা উজ্জ্বলকে দেখছে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। হঠাৎ করেই আবার দৃষ্টি নামায় সে। বদনজর বলতে একটা ব্যাপার আছে। ওদের কখনো বদনজর লাগাতে ইচ্ছুক নয় প্রেরণা মনের ভুলেও। নিজামের ওই প্রশ্নটিতে ইহান নিশ্চুপ হাসল। নিজাম মাহমুদ নাছোড়বান্দা, বললেন, হাসলে হবে না। বলো, সমস্যা কোথায়? বিয়ের নামই নিচ্ছ না। পলিটিক্স দাপিয়ে বেরালে হবে। যত বড় নেতা হও না কেন, একজন উত্তরসূরি তো লাগবে। প্রেরণা না চাইতেও তাকায় ইহানের দিকে। নিজামের এই কথাটায় সাথে সাথে ইহানও তাকিয়েছে। চোখমুখ স্বাভাবিক ইহানের। নিজাম মাহমুদের প্রশ্নের জবাবে বলল, বিয়ে করার তো ইচ্ছে আছে। তাহলে সমস্যা কোথায়? মেয়ে পছন্দ হয় না?
ইহান প্রেরণার চোখে চোখ রেখেই বলল, মেয়েও পছন্দ করা আছে। প্রেরণা কপাল কুঁচকে ফেলল, দৃষ্টি নামিয়ে নিয়ে বসে রইল। নিজাম মাহমুদ উৎসুক হয়ে জানতে চায়, তাহলে সমস্যা কোথায়? মেয়ে তোমাকে পছন্দ করছে না? না। সেই কি? ইউ আর দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর ইন টাউন। মেয়ের তো ভারী দুঃসাহস। প্রেরণা অসহ্য হয়ে উঠছে। ইহান ওর নিষ্প্রভ মুখের দিকেই দৃষ্টি স্থির রেখে নিজামকে বলে, দুঃসাহসী নয় দাদু, খুব বোকা জানেন। বোকা না, বকা না, মাথামোটা। নিজাম মাহমুদ হাসেন। ইহান চোখ নামায় না প্রেরণার থেকে। প্রেরণা চোখমুখ কঠিন করে বসে আছে। দেখতে কেমন? ছবি দেখানো যাবে? নিজামের কথায় ইহান মাথা নেড়ে বলল, ছবি নেই আমার কাছে। দেখতে ঠিকঠাক। শুধু ঠিকঠাক। হু। নাক নাকের জায়গায়, চোখ চোখের জায়গায়। সবই আর পাঁচটা মানুষের মতো। তবে কি দেখে প্রেমে পড়লে? চেয়ারে পিঠটা ভালো করে এলিয়ে দিয়ে ইহান বলল, এই ব্যাখ্যা আমি খুঁজতে খুঁজতে হয়রান। আমি বুঝতে হয়রান আমি ঠিক কি দেখে প্রেমে পড়েছি দাদু, কোনটা বলবো? দৃষ্টি প্রেরণার মুখে স্থির রেখে ইহান বলতে থাকে, তার ক্লান্তি মাখা মুখ, তার শান্ত ধৈর্যশীলা মূর্তি, তার রাগে ফেটে পড়া, তার চ্যাটাং চ্যাটাং করে কথা বলা, তার জ্ঞান বিলানো, তার মুরব্বি ভাব ধরা, কখনো ফুপিয়ে কেঁদে দেওয়া, তার শাড়ির আঁচলে কপালের ঘাম মোছা, মাঝ রাস্তায় হাঁটার সময় হোঁচট খেয়ে স্লিপারের ফিতা ছিঁড়ে গেলে সেটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ বিলাস করা, তার কোমরের কাছে দুলতে থাকা বেনি, তার ছোট মোটো ধমক, তার বেশি বোঝার বাতিক, একটা শক্ত আবরণে আবৃত তার নরম মনটা। আম কনফিউজড দাদু যে এক্সাক্টলি কি দেখে আমি প্রেমে পড়েছি। শুধু জানি, যখন যখন দেখেছি, তখনই প্রেমে পড়েছি। দৃষ্টি হাতের নখে নিবন্ধ শেহার, তার খুব পাশেই ওই লোকটা। লোকটা নতুন, তবে নাকি লোকটা শেহার। বলছে সবাই। শেহার দৃষ্টিতে আচরণে কোনো সংকোচ নেই, তবে ভেতরে ভেতরে শেহানার ভাস। হাতের অনামিকা এখন তার ফাঁকা। খানিক বাদে এখানে জায়গা নেবে একটা দামি ধাতুর আংটি, মালিক ওই লোকটা। ক্রমশ সেই মালিকানা ছড়িয়ে পড়বে শেহার সবটুকুতে। শেহা নিজে মনে মনে নিজেকে প্রশ্ন করছে, শেহা খুব তো বড় বড় কথা বলেছিস সকলকে। তুই প্রস্তুত তো আসলেই? এ কিন্তু ছেলে খেলা না। লোকটা তোর হবে, তুই লোকটার হবি। লোকটার অসম্মান করবি না তো? তুই সিরিয়াস তো? উজ্জ্বল আর চোখে শেহাকে এক পলক দেখে দৃষ্টি ঘুরিয়ে নেয়, ধিমি আওয়াজে বলে, আমাদের সম্ভবত কথা বলতে এখানে বসিয়েছে। সংকোচ সরিয়ে হাসে শেহা, বলে, এবং আমাদের কোনো কথা নেই। এবার উজ্জ্বল হাসল, বলল, একটা পার্সোনাল প্রশ্ন করব আপনাকে। করুন। তার আগে তুমি বলুন, আমি আপনার থেকে ছোট, আপনি আপনি শুনতে অদ্ভুত লাগে। ওহ হ্যাঁ। আসলে একটা প্রশ্ন আমার প্রথম থেকে মাথায় ঘুরছে। কি? তুমি যথেষ্ট স্ট্রং একটি মেয়ে আই গেস। এভাবে হুট করে অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়েছ, এটা খুব অবাক করার বিষয় বর্তমান প্রেক্ষাপটে। কেন? স্ট্রং হলেই বুঝি বাবার পছন্দকে দাম দিতে নেই? স্ট্রং হলেই বিয়ে নিয়ে দোনামোনা করতে হবে? উজ্জ্বল চমকে উঠল, বলল, শুধুই বাবার পছন্দ? একটুও তোমার নয়? সেহা এবার সংকোচে হাঁসফাঁস করে উঠল, চোখ তুলে একটি বার তাকায় না লোকটার দিকে। এভাবে কেউ সরাসরি প্রশ্ন করে? উজ্জ্বল তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। এত বাধ্য মেয়ে তার প্রয়োজন নেই যে উজ্জ্বলকে শুধুমাত্র বাবার পছন্দে বিয়ে করবে। দুটো সাক্ষাৎ যথেষ্ট নয় একজনকে পছন্দ করার জন্য। উজ্জ্বল জানে, তবুও সামান্য পজিটিভ ফিলিংস কি হয়নি মেয়েটার মনে। লোকটাকে অপেক্ষা করাই না সেহা, বলে উঠল, বাবার পছন্দতেই হচ্ছে সবকিছু। উজ্জ্বল চুপ করে আছে, মুখটা হঠাৎ গম্ভীর হতেই সেহা দ্বিতীয়বারের মতো বলে ওঠে, তবে ছোটবেলা থেকে বাবা আর আমার পছন্দের বেশ মিল আছে। নিচ থেকে ডাক পড়ে প্রীতমের। তাকে তার শ্বশুর ডেকে পাঠিয়েছে গল্প করবে বলে। ইনুকে একা ফেলে প্রীতম নিচে চলে গিয়েছে। ইসি গিয়ে ইনুর পাশে দাঁড়ালো, সেহা আর উজ্জ্বলকে দেখিয়ে বলল, খুব মানাবে, তাই না রে? হু। ভীষণ সুন্দর মানাবে। প্রেরণা নিজাম আর ইহানের কথোপকথন নিতে পারছিল না আর। তাই সে উঠল। নিজাম বাধা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড বিউটিফুল লেডি? তোমার সাথে তো আলাপই হলো না, এর আগেই উঠছো। সামান্য হাসল প্রেরণা, মুরব্বি হাত নেড়ে বসতে বলছে। তাই আবারও বসল। ইহান আর চোখে ওকে দেখে দৃষ্টি ফিরিয়ে গম্ভীর হয়ে রইল।
নিজাম মাহমুদ হঠাৎ ইহানকে বলে ওঠে, তোমাকে ইমিডিয়েটলি বিয়ে করিয়ে দেয়া উচিত। এত বড় পুরুষ মানুষ এখনো দেবদাস হয়ে ঘুরছ। যে বোঝে না তাকে বাদ দাও। নতুন একটা ধরিয়ে দেব। উজ্জ্বলের জন্য একটা বিশাল পাত্রীর লিস্ট করেছিলাম আমি, সেইগুলো উপহার স্বরূপ ভবিষ্যৎ সাংসদ ইহান তাজওয়ার মির্জাকে দেব আমি। বলেই হেসে ওঠেন নিজাম মাহমুদ। হাসে ইহানও, তবে খানিক বাদেই প্রেরণার দিকে দৃষ্টি দিয়ে কিছুটা আত্মবিশ্বাসের সুরে বলে, বজে তো অবশ্যই। আই ক্যান ফিল। ছলনা করছে আমার সাথে, আর নিজের সাথেও। তোরাক করে এবার লাফিয়ে উঠে দাঁড়ায় প্রেরণা। মেজাজ দেখাতে না পেরে আইটাই করছে, শুধু বুঝল তার এখান থেকে যাওয়া উচিত। অদূরে বসে থাকা শুদ্ধ হাতে ফোন নিয়ে গেম খেলতে খেলতে খিক খিক করে হাসছে। বিগড়ানো মেজাজ নিয়ে প্রেরণা বলে উঠল, শুদ্ধ ওটা কার ফোন? ইহান আঙ্কেলের। বলেই শুদ্ধ আবারও হেসে কুটি কুটি হচ্ছে গেমস খেলতে খেলতে। প্রেরণা লম্বা শ্বাস ফেলল, ওই লোকটা ছেলেটাকে বিগড়ে দিচ্ছে, লাই দিচ্ছে, নষ্ট করছে। তপ্ত মেজাজ নিয়ে আবারও বকল প্রেরণা, যার ফোন তাকে দাও, আর তুমি এভাবে হাসছো কেন? ইহান অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মানে? একটা বাচ্চা কিভাবে হাসবে? ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল কোচলাচ্ছে প্রেরণা। ও নিজেও জানে না ও এমন কেন করছে, শুধু জানে সে চাইছে না শুদ্ধকে ইহানের স্নেহ তলে রাখতে। বিপদ হবে ছোট ছেলেটার তবে। রাগটা ইহানের ওপর চেপেছে, ঝাড়ছে শুদ্ধকে। ইহানের সামনেই শুদ্ধকে আবারও ধমকাল, শুদ্ধ হোয়াট আই সেইড। শুদ্ধ হাসছে ফোন নিয়ে। প্রেরণা এগিয়ে যায়, না, অনেকটা দেরি করে ফেলেছে সেই, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর না। ইহান তোরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায় প্রেরণার অমন পদক্ষেপে। ভদ্রমহিলা এখন শুদ্ধকে মারবে নাকি? খুব হতাশ হবে ইহান তবে। মাম্মাকে এগোতে দেখে শুদ্ধ উঠে দাঁড়িয়ে ছোটাছুটি শুরু করে দেয়, যেন ওটা একটা খেলা। প্রেরণা রেগে মেগে ছুটছে, চেঁচাচ্ছে, শুদ্ধ যার ফোন তাকে দাও বলছি। শুদ্ধ এভাবে ছুটো না, জায়গাটা পিচ্ছিল। শুদ্ধ পড়ে যাবে, শুদ্ধ পুলে পড়ে ভিজে যাবে এই অবেলায়, শুদ্ধ থামতে বলেছিয়া। ঝপাং করে একটা শব্দ হতেই ইরফান ঘুরে তাকালো। ইহান তাকিয়ে আছে থম মেরে। শুদ্ধ দাঁড়িয়ে চোখ দুটো বড় বড় করে রেখেছে। ঠিক তখনই ইনু চেঁচিয়ে উঠল, আরে আপু সাঁতার জানে না তো? কেউ নামো। পুলটা ওই পাশে গভীর, যে পাশে প্রেরণা পড়েছে। হাত তুলে হাবুডুবু খাচ্ছে শুধু। শুদ্ধ হাত থেকে ইহানের ফোনটা নিচে ফেলে দিল। চেঁচিয়ে উঠল মাম্মা বলে। সেকেন্ডের মাথায় বিশাল কাণ্ড ঘটে গেল। ইহান নামল পুলে। উজ্জ্বলের পাশ থেকে ছুটে এসে সেহা নামল পুলে, আর নামল ইসিও। প্রণমী আতঙ্কে খামচে ধরেছে ইরফানের হাত, অস্থির হয়ে বলছে, আপু পড়েছে। আপু পড়েছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান। ভাইয়া তো এখানে নেই। আপু সাঁতার জানে না। তুমি আমার হাত খামচে ধরে রাখলে যাব কিভাবে? প্রণমী হাত ছাড়তেই ইরফান উল্টো আইস করে বসে দৃষ্টি দিয়ে রাখল পুলে। ইহান পাজাকোলা করে প্রেরণাকে তুলল, ওকে সাহায্য করল সেহা। পানি যথেষ্ট খেয়েছে প্রেরণা, তার শ্বাস বন্ধ হয়ে আসছে। প্রেরণা সাঁতার জানে না এই তথ্যটি দেরিতে দিয়েছে ইনু, নয়তো এতটা ভূগত না সে। প্রণমী কেঁদে দিয়ে ইরফানকে ঠেলে ঠেলে বলল, কি হলো? যাচ্ছেন না? আপুকে ওঠান। দাদানের দিকে শান্ত দৃষ্টি দিয়ে রেখেছে ইরফান, দেখছে দাদানের উদ্বিগ্নতা, দেখছে শান্ত গম্ভীর মানুষটার ছটফটানি চাপিয়ে রাখার প্রয়াস। হাঁফ ছেড়ে প্রণমীকে জবাব দেয় ইরফান, আমার যেতে হবে না, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। ওখানে কেউ আছে আপুর জন্য। শাড়ির আঁচলটা অগোছালো হয়ে আছে। ইহান ব্যস্ত হাতে ওকে জড়িয়ে দিল আঁচলে। সেহা গাল চাপড়ে যাচ্ছে, এই আপু। আপু। আচমকা বড় করে শ্বাস ফেলল প্রেরণা। তবে ঠিক হতে পারল না। তার সময়ের প্রয়োজন। চোখের সামনে সবকিছু হলদেটে লাগছে, চোখ ব্যথা করছে, মনে হচ্ছে পানি চোখেও ঢুকেছে। হলদেটে আভায় দেখল খুব কাছ থেকে একটা শক্ত চোয়াল, উদ্বিগ্নতায় ঠাসা, তাকে ডাকছে হয়তো। কানেও কি লিটার লিটার পানি ঢুকেছে। ঠিকভাবে শুনছে না কেন প্রেরণা। প্রেরণা বুঝতে পারল তার স্থান এখন কারো বাহুতেই। শেভ করার নামে প্রেরণাকে ছুঁয়ে দিল লোকটা। ওই লোকটা, ওই অবুঝ লোকটা প্রেরণার জাত মান সব মিশিয়ে দিল। হতাশ প্রেরণা, খুব হতাশ।
ইহান তাজওয়ার মির্জা প্রেরণাকে ঠিক যেভাবে ধরেছে, যা যা করছে উত্তেজিত হয়ে, সাধারণ চোখগুলোতে অস্বাভাবিক লাগছে। শুধু ইরফান একাই বসে আছে নির্লিপ্ততা আর নির্বিকার ভঙ্গিতে। সে দাদানের ছটফটানি দেখছে চেয়ে চেয়ে। ইসিও পানিতে নেমেছিল হিতাহিত জ্ঞান হারিয়ে, উঠে পেটে হাত দিয়ে কাঁপতে কাঁপতে ইনুর পাশে গিয়ে দাঁড়ায়। ইনু অবাক চোখে বড় দাদানকে দেখে, তারা তো আর যাই হোক অবুঝ নয়। পরপর দুই বোনের দিকে তাকায়। হিসেব কষে ফেলেছে, তার মনে পড়েছে আলোর কথা। আলো একদিন কথায় কথায় ইসিকে বলেছিল, জানিস ইহানের একটি মেয়ে মনে ধরেছে। মেয়েটির নীল চোখ। একটা নীল চোখের বউ হলে মন্দ হয় না বল। ইনুর মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে, ইসির মুখটাও অস্ফুটে। সে ইনুকে বলে উঠল, আমি যা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস ইনু? ইনু ঢোক গিলে উপর নিচে মাথা ঝাঁকায়। দুই বোন একই সাথে ঘুরে ইরফানের দিকে তাকায়। ইরফান যেন ওদের দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই ইরফান হাসল, দুর্বোধ্য হাসি। ইনু বারবার ঢোক গিলছে, বিড়বিড় করে বলছে, গালি যা দিয়েছি সব আপুকে দিয়েছি। ইনু ছুটতে ছুটতে নিচে গেল প্রীতমকে ডাকতে। ইহান সরায় না প্রেরণাকে, হুঁশ খুইয়ে বসে আছে। শুদ্ধ গিয়ে মাম্মাকে ধরে কেঁদে দিতেই বলিষ্ঠ এক হাতে ওকেও আগলে নিল ইহান। ঠিক সে সময় ঋতু এলো ওখানে, হাতে ওর চায়ের কাপ, নিজাম মাহমুদের জন্য এনেছিল। পুলসাইডে জটলা দেখে এগিয়ে যেতেই ধাক্কার মতো খেল ঋতু। হতবাক হয়ে বড় ছেলেকে আর ওর সাথে লেগে থাকা ওই মেয়েটাকে দেখছে। এবং আশ্চর্যের বিষয়, তার ছেলে তাকে দেখেও সংযত হচ্ছে না, যেন ওই মেয়েটা তার অধিকারের কেউ, পরনারী নয়। এতটা বোধ বুদ্ধিহীন কবে থেকে হলো তার এত বড় ছেলে? ইসি বিপদ বোঝে, মেজমাকে দেখতে পেয়েই ছুটে গিয়ে দাদানের থেকে সরিয়ে প্রেরণাকে নিজে শক্ত করে ধরল। এইবার ইহানের হুঁশ ফিরল, সংকোচে পিছিয়ে গেল, টানটান হয়ে দাঁড়িয়ে রইল ভেজা শরীরটা নিয়ে। সেহা আর ইসি মিলে উঁচু করে বসিয়ে দিতেই প্রেরণা বড় বড় শ্বাস ফেলতে পারল। নিচতলা থেকে ইনুর চিৎকার চেঁচামেচিতে ছুটে এসেছে সবাই। প্রেরণাকে ধরে বসে আছে ইনশিরা। শ্বাস চলছে দ্রুতগতিতে প্রেরণার। প্রীতম ছুটে গিয়ে হাঁটু গেড়ে বোনের সামনে বসে চেঁচায়, আপু কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শামিন বলল, ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। হাত দিয়ে ইশারা করে শামিনকে বারণ করল প্রেরণা। নিজেকে সামলানোর চেষ্টা করেও দৃষ্টি ঘুরিয়ে অদূরে টানটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকেই দেখল। ইহান চোখ নামায় না, মুখ অভিব্যক্তিহীন। আপু প্যানিকড এখনো? ভেতরে যেতে পারবে নাকি আমি কোলে তুলব? প্রীতমের থেকে দৃষ্টি সরিয়ে আবারও প্রেরণা ইহানকেই দেখল। নিজের গাল ছুল প্রেরণা, ওই লোকের শক্ত হাতটা এই গালে ছিল, মনে আছে প্রেরণার, স্পষ্ট মনে আছে। চোখ ছেপে জল পড়ল গড়িয়ে, খেয়াল করল না কেউ। প্রেরণা হাঁসফাঁস করতে করতে বলে, বাড়িতে যাব ভাই। বাড়িতে যাব মানে এসব কি কথা? তুমি অসুস্থ প্রেরণা? পরি আর আলো ধমকে উঠে বলল ওকে। ইনু এলো চারটা তোয়ালে নিয়ে, একটা প্রেরণার, একটা ইহানের আর দুটো সেহা আর ইসির জন্য। প্রেরণার পাশে বসে ইনু ওর মাথা মুছে দিচ্ছে। অদূরে দাঁড়িয়ে থাকা লোকটা একদৃষ্টে তাকেই দেখছে আর নিজের মাথা মুছে নিচ্ছে। হঠাৎ করে গা কাঁপিয়ে কান্না পেল প্রেরণার, তবে কাঁদল না। চুপচাপ উঠে ভেতরে ঢুকল। প্রীতম আর ইনু সাহায্য করল ওকে। ঋতু সুইমিং পুল এরিয়ায় পা রাখেনি, সে চুপচাপ দরজার কাছেই দাঁড়িয়েছিল। ইহান আসতেই ওর পথ আগলে দাঁড়ায় সে। ইহান মাম্মার দিকে প্রশ্নবোধক দৃষ্টি রাখতেই ঋতু থমথমে মুখে বলল, তুই কেন নেমেছিলি পুলে? কি দরকার ছিল? মেয়ে মানুষ, ওভাবে ধরার কি দরকার ছিল? বোধ হারিয়েছিস। আশ্চর্য হলো ইহান। মাম্মা আর কে তুলতো, সামলাতো? কেন আর কেউ ছিল না? ওরা পারত। আর ইরফান কি করে নামতো? বড় জেঠান হয়, ওর কিভাবে ধরতো? তো তোর কি হয়? চাপা রাগ ঋতুর কণ্ঠে। ইহান থেমে যায় মাম্মার প্রশ্নে। দৃষ্টি ঘুরিয়ে নেয় মায়ের থেকে। ঋতু বলে, মেয়ে ছেলে ওভাবে ধরিস? কুটুম বাড়ির লোকজন মাইন্ড করে বসলে? জবাব দেয় না ইহান, চুপচাপ দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। যেন মায়ের চোখ থেকে পালাতে চাইল। ঋতু সেই বন্ধ দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে করে ছুটে যায় আলোর কাছে, ব্যস্ত ভঙ্গিতে বলে, ও ভাবি।
ইহান একবার বলেছিল নাকি তোমার কাছে একটা মেয়েকে ওর মনে ধরেছে। মেয়েটার ব্যাপারে তুমি কি কি জানো? আশ্চর্য হলো আলো। এখন এটা বলার সময় ঋতু। চল নিচে চলে। সেহা জামা পাল্টে এলেই আংটি বদল হবে। না বলো। ঋতুর জেদ দেখে আলো শ্বাস ফেলে বলল, বলেছে অসম্ভব সুন্দরী, বয়সটা একটু বেশি, 28-29 আর চোখ নীল। আমার অত কিছু মনে নেই রে। ছাড় পথ ছাড়। বলেই আলো চলে যায়। সে খুব ব্যস্ত। ঋতু কেমন দুলে উঠল। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রাখল। ইসির ঘরের ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে প্রেরণা দাঁড়িয়ে রইল। এখন সে সহজ স্বাভাবিক। ধীরে ধীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। অবাক বিস্ময় নিজের হাত দেখে, নিজের কোমর দেখে। কোথায় কোথায় ছোঁয়া লেগেছে সে বুঝতে পারছে না। তার মনে হলো যেন শাওকাত খুব বকছে তাকে। বলছে, অসব কি লেগে আছে? ধো। প্রেরণা পানি ছেড়ে ধুলো। এমন পাগল পাগল কেন করছে সে জানে না। আচমকা তার হঠাৎ খেয়াল হলো কিছুক্ষণ আগে তার নাকে একটা ঘ্রাণ লেগেছে। একটা কড়া ঘ্রাণ। যখন ওই লোকটার সাথে সে মিশেছিল। ঘ্রাণটা সিগারেটের, তখন খেয়াল করেনি প্রেরণা। এটা খুবই দুর্লভ ব্র্যান্ড। শাওকাত ওয়াশিদ খেত এই সিগারেটটা, কোথা থেকে জানি আনিয়ে নিত অর্ডার করে। খুব পরিচিত এই ঘ্রাণটার সাথে প্রেরণা। দীর্ঘ 6 বছর সংসার করেছে ঘ্রাণটার সাথে। যেটা ওই লোকের থেকেও পেয়েছে সে। চুপচাপ মেঝেতে বসে চুল টেনে নিশ্চুপ কাঁদল প্রেরণা। কেন কাঁদল? এত বুঝদার, বেশি বোঝা, জ্ঞানী আপা জানে না। শুকনো শাড়ি গায়ে জড়িয়ে বিছানায় বসে আছে প্রেরণা। নিচে সম্ভবত আংটি বদল হচ্ছে। সে যায়নি সেখানে। তার ইচ্ছে বাড়িতে ফেরার, তবে যেতে দেয়নি এ বাড়ির লোক। ইনু এলো এক মগ ধোয়া ওঠা গরম কফি নিয়ে। দরজায় দাঁড়িয়েই সে বার কয়েক ভেতরে উকি দিয়ে দেখল শুরুতে। দুটো ফাঁকা ঢোক গিলে শেষে ডাকলো, আসবো আপু। প্রেরণা চোখ তুলে তাকায়, তবে কিছু বলল না। ইনু ওর হাতে কফি দিয়ে দূরে সরে দাঁড়িয়ে অবাক বিস্ময় নিয়ে দেখতে লাগলো প্রেরণাকে। মনে তার খুব কৌতূহল, দু চোখের বিস্ময়। বড় দাদানের পছন্দের মানুষ, তবে আপু। কিভাবে? এটা কিভাবে হয়? কিছু বলবে? প্রেরণার প্রশ্নে চমকে উঠে ইনু দুপাশে মাথা নাড়ে ঘন ঘন। তারপর আরও একটা ফাঁকা ঢোক গিলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আচ্ছা, আপুর সাথে কি দাদানের সম্পর্ক হয়েছে? নাকি দাদান একতরফা? আপু কি রাজি হবে? মেজমা রাজি হবে? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নামছে ইনু, দুবার উষ্ঠাও খেলো যার ফলে নিজাম মাহমুদের ব্লেজারের পকেট থেকে বের হলো দুইটা আংটি। একটা উজ্জ্বলের হাতে, একটা সেহার হাতে। বাড়ির সকলের মুখ হাসি হাসি। অবশেষে একটা সুন্দর আয়োজিত বিয়ের সূচনালগ্নের সাক্ষী হতে পেরেছে সবাই। ইসির বিয়েটা আয়োজিত হলেও আংটি বলে ইসি স্বামীনের মনমালিন্যের দরুন কেউ ততটা উপভোগ করতে পারেনি অনুষ্ঠানটা। নীল খুলে সেহা এখন পড়েছে সাদা। উজ্জ্বলের নীল শার্ট আর সেহার সাদা সালোয়ার স্যুট মিলেমিশে ওদের পাশাপাশি লাগছে একটা আকাশের মতো। গোটা লিভিং রুমে চকচক করছে দুজনের জুটি পাশাপাশি। সেহা চোখ তুলল দীর্ঘ সময় পরে। দেখল লোকটা তাকেই দেখছে। এতদিনে, এতক্ষণে সেহার মাথায় কিলবিল করে উঠল একটি কথা। এই পুরুষ লোকটা এত সুন্দর কেন? পুরুষের এত সুন্দর হতে নেই। ক্লাসের বান্ধবীদের কাছে সেহা রাগী মির্জার গল্প করত যখন, ওরা বলতো, তোর রাগী মির্জা তো খুব কালো। সেহা হেসে বলতো, ভালোই হয়েছে রাগী মির্জা কালো। সংসারটা শান্তির হবে। ইনসিকিউর থাকবো না সব সময়। বেশি সুন্দর স্বামী থাকলে মেয়ের সারা জীবন চলে যায় বেহায়া মেয়েদের নজর কাটাতে কাটাতে। আজ কপাল ফেরে এক অতি সুদর্শন লোকের যাই হতে চলেছে সে। সেহার হিংসে লাগছে নিজের ওপরই। আবার চিন্তা হচ্ছে এই লোক কি খুব অহংকারী হবে। কিরে সেহু আংটি পরা। ইসির ডাকে সেহা মৃদু চমকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখল লোকটা তার আঙুলে আংটি পরিয়ে দিয়েছে। অবাক বিস্ময় সেহা নিজের বা হাত দেখছে, চোখ বড় বড় করে। হাত কাঁপছে সেহার, এক পলক চোখ তুলে ওই লোকটাকেও দেখল। যে তাকিয়ে আছে শান্ত চোখে, ওই চোখে ভীষণ আগ্রহ সেহার জন্য। এমন আগ্রহ দেখানো চোখ দুটো সেহার জীবনে প্রথম। আসলেই লোকটা তার প্রতি অনেকটা আশা রেখে এই সম্পর্কে এগোচ্ছে। আংটি অনামিকায় পরাতে হয় সেহা। লোকটার ভারী স্বরে হালকা করে বলা কথাটিতে সেহা বেশ লজ্জা পেল। ঘোরের মাঝে উজ্জ্বলের তর্জনীতে আংটি পরিয়ে দিচ্ছিল সেহা।
নিজাম মাহমুদ হেসে উঠলেন হো হো করে, বললেন, আমার এত সুদর্শন নাতিকে দেখে বারবার এভাবে হুঁশ হারালে তো বিপদ দাদু ভাই। তোমাকে আমার ছন্নছাড়া নাতির হুঁশ ঠিক রাখতে নিয়ে যাচ্ছি। তাকে দেখে দেখে নিজের হুঁশ খোয়াতে নয়। সেহা মাথা নিচু করে নিয়ে নিজের আংটির দিকে তাকিয়ে থাকে। বুকটা অজানা কারণে অসম্ভব কাঁপছে তার, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সে দুলে উঠল। উজ্জ্বল হতবুদ্ধি হয়ে ওকে ধরল। প্রত্যেকের উদ্বিগ্ন দৃষ্টিতে দৃষ্টি মেলায় না সেহা। এক পলক তার খুব নিকটে, তাকে ধরে ফেলা মানুষটাকে দেখেই রাগী মির্জার দিকে তাকায় সে। প্রণমীর হাতটা ইরফান ধরে রেখেছে শক্ত করে। সেহার খুব বাসনা জেগে উঠল হঠাৎ, হ্যাঁ অমন করেই কেউ তারও হাত ধরুক। লোকটা যেই হোক, ভালোবেসে অমন শক্ত করে হাত ধরায় যা যা মিশে থাকে, সেসব কিছু মিশে থাকুক। ধরুক সেহার হাত, এই লোকটাই ধরুক। এই অপরিচিত লোকটা, সেহা ধীরে ধীরেই পরিচিত হোক এই হাত দুটোর সাথে। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে সেহা উজ্জ্বলের। নিজাম মাহমুদ বা সোহানুর ইসলাম শান্ত কেউই চায় না ব্যাপারটাকে বেশি দিন ঝুলিয়ে রাখতে। পরের সপ্তাহে বিয়ে হবে, ছেলে মেয়ে বিয়ের পরে 2 মাস কথা বলে বলে সহজ হবে। তারপর কুরবানির ঈদের পরে অনুষ্ঠান করে সেহাকে নিয়ে যাবে উজ্জ্বল নিজের বাড়িতে। বিয়ে না করে এত মেলামেশা শান্ত পছন্দ করছে না, তার মেয়েটা এতিম, দুঃখী। হুটহাট একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ। সেহা আপত্তি করেনি বড়দের সিদ্ধান্তে, বরং সে খুশি বিয়ের পর 2 মাস দূরত্বে থেকে লোকটাকে চেনা জানা যাবে, বোঝা যাবে অন্তত। সে অনুযায়ী নিজের মানসিকতা গড়তে পারবে। সেহা আপত্তি করেনি দেখে উজ্জ্বলও আপত্তি করেনি। আংটি ববলের অনুষ্ঠান প্রেরণা দেখেছে সিঁড়িতে দাঁড়িয়ে, চুপচাপ। অসামাজিক সে নয়। দেখা হয়ে গেলে আবার গিয়ে ইসির ঘরে শুয়ে থেকেছে। রাতের ডিনারে প্রেরণা থাকেনি। ডিনার শেষে উজ্জ্বল মাহমুদ এবং নিজাম মাহমুদ বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেতে যেতে উজ্জ্বল সেহার দিকে এক পলক তাকিয়েছে, মুখ ভরা আন্তরিক হাসি লোকটার। সেহা চোখ নামায়নি, বরং উজ্জ্বলের খুবই নিচু স্বরে বলা কথাটা, ফোনে কথা হবে। শুনে সেহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়েছে নির্দ্বিধায়। মেহমান বিদায় নিলে তবেই প্রেরণা নেমেছে, নেমে জেনেছে শুদ্ধ খায়নি, কেউ জোর করেও খাওয়াতে পারেনি ওকে। বাধ্য হয়ে প্রেরণা পোলাও মাংস মাখিয়ে নিল, মাকে দেখেই অমনি শুদ্ধ ভদ্র ছেলেটি হয়ে চুপচাপ খেয়ে নিল খাবারটা। খাওয়া শেষে প্রেরণা সকলকে বলে বিদায় নিতে চাইলেই আলো আর পরি ওকে ধমকে ধমকে থাকতে বাধ্য করল আজকের রাতটা। কখনো তো প্রেরণা বেরায়নি কুটুম বাড়িতে। প্রেরণার কথাই কেউ শুনল না। শেষটায় সামিনার ইলহাম একটা লম্বা ধমক দিতেই চুপ হয়ে গিয়েছে সে। রাত তখন 11টা, শান্ত খেয়ে দিয়ে ঘরে ঢুকেই দৌড় লাগালো, ভীষণ আবেগী হয়ে পড়েছে সে এই মুহূর্তে। কাউকে দেখাতে চায় না সে তার এই আবেগ শুধুমাত্র একজনকে ছাড়া। বিছানায় বসে ফোনের স্ক্রিনে ঈশিতার ছবিটা দেখল, গলা কাঁপছে তার, বলছে, তুমি দেখেছো ইস্যু পাখি? মেয়ের বিয়ে দিচ্ছি আমি। মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করছে ইস্যু পাখি। আমরা লাভ ম্যারেজ করেছিলাম বলে তুমি সব সময় বলতে না লাভ ম্যারেজে শান্তি নেই, মেয়ের বিয়ে দেবে পারিবারিকভাবে। দেখো সত্যিই মেয়েটা বাবার পছন্দে বিয়ে করে নিচ্ছে। কত বুঝদার মেয়েটা আমার। ও কেন কাউকে একতরফা ভালোবেসে একা একা গুমরে মরবে বলো তো? এসব কি ও ডিজার্ভ করে? আমার চোখে তো কিছুই এড়ায়নি ইস্যু পাখি, এখন বোকা মেয়েটা ভালো থাকুক। আমি যেভাবে মেয়েটাকে বুঝি, ওর বর ঠিক ওকে এভাবেই বুঝুক। নিচে হইচই হচ্ছে, বাড়ির লোকগুলো ছেলে মেয়েদের নিয়ে বসেছে বিয়ের আলাপ পারতে। প্রেরণা আরেক বাড়ির পারিবারিক আমেজের মধ্যে তৃতীয় পক্ষ হতে চায় না, তাকে শুতে দেয়া হয়েছে নিচতলার গেস্ট রুমে, সে শুদ্ধকে দুধটা খাইয়ে সেখানে চলে যাবে। শুদ্ধ দুধ খাবে না তাই ছোটাছুটি করছে, আর প্রেরণা দুধের গ্লাস নিয়ে ঘুরছে ওর পিছু পিছু। খপ করে ইহান ধরে ফেলল শুদ্ধকে, ধরেই কোলে ওঠালো। বাড়ির সবাই যখন কথায় ব্যস্ত, তার মাঝে ঋতুর চোখে এই দৃশ্যটা এড়ায় না। সে এক ধ্যানে দেখছে ওদের তিনজনকে। প্রেরণা দাঁড়িয়ে গেল, আর এগোলো না সে। শুদ্ধর গাল টিপে দিয়ে ইহান বলতে থাকে, মাম্মা অসুস্থ না খুব? মাম্মাকে কেউ এত কষ্ট দেয়? কিন্তু আমি ওটা খাবো না। কেন? ওটা মজা না। দুধ তো মজা না, এটা সত্যি বলেছ। তবে দুধ খেলে কি হয় জানো? কি হয়? ইহান আঙ্কেলের মতো মাসেল হয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে,
বিস্ময় নিয়ে বলে, দুধ খেলেই এমন মাসেল হয়? জি, রোজ 1 গ্লাস। যে বাচ্চা দুধ ফাঁকি দেয়, সে কখনো এমন হতে পারে না। শুদ্ধকে ভুজুং ভাজুং বুঝিয়ে প্রেরণার দিকে শান্ত, গভীর চোখ দুটো নিয়ে তাকায় ইহান। প্রেরণা আইঢাই করে উঠে চোখ নামিয়ে নেয়। ইহান অস্পষ্ট হেসে ধিমি আওয়াজে বলল, ওটা আমার হাতে দিন। আপনি শুদ্ধকে আমার কাছে দিন। স্পষ্ট জবাব প্রেরণার। ইহান ওকে চেয়ে চেয়ে দেখল মিনিটখানেক, বলল, কিন্তু শুদ্ধ তো যাবে না, আপনি বরং আমাদের কাছে আসুন। প্রেরণা চমকে উঠে এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে। সবাই যে যার কথাতে ব্যস্ত। এই লোকের মাথা ঠিক নেই একেবারেই। এর অস্বাভাবিক আচরণ কারো চোখে পড়তে খুব একটা দেরি নেই। প্রেরণার বদনাম হতেও খুব একটা দেরি নেই। প্রেরণা বড় দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর দুধের গ্লাসটা রেখে চলে যায়। ইহান সামান্য হেসে গ্লাসটা তুলে শুদ্ধকে খাইয়ে দিচ্ছে। এবং শুদ্ধ খাচ্ছেও, আর ইহান বলছে, হ্যাঁ, গুড বয়। দ্যাটস মাই বয়। ঋতু থমথমে মুখে শুধু দেখেই যাচ্ছে ছেলেকে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাত দিয়ে খামচে ধরে রেখেছে শাড়ির আঁচল। ইরফানকে ধরে টানতে টানতে ছাদে নিয়ে যাচ্ছে ইনু আর ইসি। ওদের গতির সাথে পেরে না উঠে ইরফান ধমকে উঠল ইসিকে, হচ্ছেটা কি? এভাবে হাঁটছিস কেন? মুইন ভাইয়াকে ফোন করব। ইনশিরাহ জবাব না দিয়ে ওকে ঠেলে ছাদে নিয়ে দরজা লাগিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়, শক্ত গলায় বলল, আগে বল দাদানের পেটে কি চলছে? দাদানের পেটে কি চলছে সেটা আমি কি করে জানব? একটা এন্ডোস্কোপি করিয়ে দেখ। বলেই উচ্চ শব্দে হেসে উঠল ইরফান। ইনু ইসি সেই হাসিতে তাল মেলায় না। ইসি কপাল কুঁচকে বলতে থাকে, তবে তুই অমন করে তখন হাসলি কেন বলে? আমি নর্মাল ভাবে হাসলেও তোদের কাছে মনে হয় রহস্য করছি। এই আমাকে তোরা সহজ ভাবে কবে নিবি বল? বলে ইরফান গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। ইনু আর ঢাক রাখল না, কাচুমাচু মুখ করে বলল, দাদান আপুকে পছন্দ করে তাই না মেজো দাদান? এইবার আমার সংসারে অশান্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইরফান আর চোখে বোনের দিকে তাকিয়ে বলে, দাদান আমার জেঠানকে পছন্দ করলে তোর সংসারে আগুন লাগবে কেন? ও তুমি বুঝবে না, আপু যা রাগী আর জটিল। এই দাদান আপুকে পটাতে পারবে না, উল্টো আমার ননদ আর আমার স্বামী আমাকে কথা শোনাবে, বলবে আমার একটা ভাইও ভালো না। ইরফান সরু চোখে তাকায়, ইনু ঢুক গিলে বলে, আমি কোনো ঝামেলা চাই না আর। তোর সংসারে ঝামেলা হতো বেশিরভাগ সময় তোর কারণে। এসব ব্যাপারে কথা না বললেই হয় তোর। তোর ননদার বর নিশ্চয়ই তোকে সেধে সেধে খোঁচায় না, উল্টো তুই সেধে সেধে ভাইদের হয়ে লড়তে চেতিস। চোখ বড় বড় করে তাকায় ইনু। অবিশ্বাসের সুরে বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি এখন প্রীতমের সাইড নিচ্ছ। কি ভণ্ড তুমি! হেসে ফেলে ইরফান। ইসি অধৈর্য হয়ে বলে, এই তোদের এই সব আজাইরা প্যাচাল রাখো। আমার টেনশন হচ্ছে আমার দাদানের জন্য। এটা সত্যিই ইরফান। শেষে প্রেরণা আপুকে মনে ধরল তার। গাছহারা ভঙ্গিতে ইরফান বুকে হাত বাঁধল, সেটা আমি কিভাবে বলবো? তোর বড় দাদানকে গিয়ে জিজ্ঞেস কর। এও সম্ভব হবে। হলেও কিভাবে হবে? সেটাও বড় দাদানকে গিয়ে বল, আমি তো একজনকে পছন্দ করেছি, সাফ সাফ সবাইকে জানিয়েছি। এখন বড় দাদান যদি নিজের অনুভূতি যক্ষের ধনের মতো লুকিয়ে রেখে বসে বসে বুড়ো হয় তাতে আমার কি? আমাদের কি বল? তোর দাদানকে গিয়ে বল ওই দূর থেকেই লুকিয়ে লুকিয়ে দেখতে পছন্দের মানুষকে আর রাত্রির বেলা না ঘুমিয়ে ঘুমিয়ে সিগারেট টানতে। সে আইবুড়ো থাকলে আমারই ভালো, বাড়ির সব সম্পত্তি আমার আর প্রণর বাচ্চারা পাবে তখন, আমার কোনো লস নেই। বলতে বলতেই হাই তুলল ইরফান। ইসি আর ইনু সাংঘাতিক মুহূর্তেও পেট চেপে হেসে ফেলল ইরফানের কথা শুনে। তুই শুধরাবি না তাই না ইরু? না। ইসি চিন্তিত মুখ করে বলে উঠল, এটা কখনো হবে না। প্রেরণা আপু রাজি হবেই না। দাদান কষ্ট পাবে আবারও। দাদান এটা কি করলো বলতো? কোন যুক্তিতে এত বড় পদক্ষেপ নিল? যে যুক্তিতে তুই শাইম ভুইয়াকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলি। যুক্তির নাম পীড়িতের ঠেলা। মুখটা থমথমে হয় ইনশিরার। ইরফান হাই তুলে বলে, কেউ কষ্ট পাবে না, ওই মহিলার অকাত নেই আমার সহজ ভদ্রলোক দাদানকে এড়িয়ে যাওয়ার। দেখবি এমন ভাবে দাদানের প্রেমে পড়বে, পুরো ইতিহাস হয়ে যাবে। এখন আমি ইনুকে একটা কাজ দিতে চাই। ইনু উৎসুক হয়ে তাকায়, কি মেজো দাদান?
শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে ইরফান গুরুগম্ভীর স্বরে বলে, তোর পি ফর প্রীতমকে বলে দিবি দুদিন পর পর জ্ঞানী আপার বিয়ের কথা তুলে আমার দাদানকে যেন ডিপ্রেশন না দেয়, তাহলে কিন্তু থাবড়া খাবে। আমি চাই না দাদান অধৈর্য হয়ে তুলে আনুক ওই মহিলাকে। আমার ইচ্ছা ওনাদের খুব সুন্দর একটা বিয়ে হবে। আমার দাদান সর্বোচ্চ সুখী হবে। তাই বলে তুমি বোনের স্বামীকে থাবড়া দেওয়ার কথা বলতে পারলে? ঠোঁট উল্টে বলল ইনু। ওর কান টেনে দিয়ে ইরফান জবাব দিল, ওরে বাবালে, থাক কষ্ট পাস না। দুই বোন ভারী দুশ্চিন্তায় পড়েছে। সবটা না হয় সামলে নেওয়া যাবে, তবে মেজমা? এই প্রশ্নের জবাবে ইরফান হেসে জবাব দিয়েছে, মাম্মাকে সামলে নিতে পারবো আমি আই গেস। ধুর, সব দুশ্চিন্তা আমার মাথায় দিবি। শর্ত, ওদিকে বউটা হয়তো একা একা ভয় পেয়ে কাঁদছে ঘরে বসে। ওদেরকে সরিয়ে দিয়ে ইরফান গটগট করে হেঁটে ছাদ থেকে নিচে নামল। ঘরের সামনে গিয়ে থামল তার পা। অনিমেষে চেয়ে থাকলো ভেতরে। প্রণমী গায়ের ওড়না খুলে রেখে বিছানার চাদর নিয়ে কিছু একটা কাজ করছিল। আচমকা কারো অস্তিত্ব টের পেয়ে ওড়নাটা তুলে গা ঢেকে বলল, এটা আপনি? দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রণমীর নিখুঁত সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে দেখছে ইরফান। নিদারুণ কোমল স্বরে সাড়া দিল, জি। কে বলেছে ইরফান মির্জা শোধরায়নি, পাল্টায়নি? ইরফান মির্জা ঠিক কতটা পাল্টেছে তা ইরফান মির্জা টের পায় এই মেয়েটির সামনে এলে। কেমন পা মাথা শীতল হয়ে যায় ওর, নিজের সত্তাকে হারিয়ে বসে থাকে পুরোপুরি। প্রণমী সংকোচ নিয়ে বলে, দেখুন না বেডশিটটা পাল্টে দিয়েছি। তবে এটা কি উল্টো বিছিয়েছি আমি? ঠিক বুঝতে পারছি না। ইরফান এগিয়ে যায় সরল কোমল মেয়েটির দিকে। বিছানার চাদরটা উল্টো ছিল, তবে ইরফান সেসব কিছু না বলে বলল, বিছানার চাদর উল্টো নাকি ঠিক, এটা বড় কথা নয়। তবে বড় কথা কি? প্রণমী প্রশ্নটা শেষ করতে পারল না ঠিক তখনই ও টের পেল ওর মাথার নিচে বালিশ। কিছু বুঝে ওঠার আগেই দেখল লোকটা তাকে সাপের মতো পেঁচিয়ে ফেলেছে। কিছু বলার আগেই ওর মুখে আলতো হাত রাখল ইরফান। অস্ফুটে বলল, বড় কথা হচ্ছে আমাদের ঘুমটা কতটা স্বস্তির হবে এখানে সেটা। এমন করে সব সময় লোকটা। এমন অতর্কিতে আক্রমণ। প্রণমী ঘাবড়ে যায় সব সময়, পর পর শয় নেয়। কি আর করা? এমন অদ্ভুত, অগোছালো আর দোষী লোককে নিজে বেছেছে সে। কেঁদে বুক ভাসিয়েছে এর জন্য। শুদ্ধ ঘুমিয়েছে, ছেলের মাথায় এতক্ষণ বিলি কাটছিল প্রেরণা। ও ঘুমিয়ে যেতেই প্রেরণা উঠে বসল। নিদারুণ এক অস্থিরতায় ঘুম নেই তার দু চোখে, তাছাড়া এই বাড়িটা অপরিচিত। অপরিচিত স্থানে তার ঘুম আসে না এত সহজে। ঘরের ভেতরেই পায়চারি করছে, কুটুম বাড়ি দেখে ঘরের দরজা খোলে না। খুব কফির তেষ্টা পাচ্ছিল, তবুও সংকোচে আসেনি। শেষ রাতের দিকে যখন প্রেরণা ক্লান্তিতে একটু ঘুমিয়ে পড়ল, ঘুমোতে সে পারল না ঠিকঠাক, ঘুমের মাঝে আবার একটা দুঃস্বপ্ন দেখল সে দেখল সে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে একটা লোকের কাছে। লোকটা তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। লম্বা চওড়া লোকটা। প্রেরণা খিলখিলিয়ে হেসে উঠে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলল পুলে। লোকটা যখন নিজেকে সামলে নিয়ে পানির মধ্যে থেকে মাথা তুলল, তখন প্রেরণা দেখল লোকটা ইহান তাজওয়ার মির্জা। প্রেরণা খিলখিল করে যার সাথে হাসছে খুনসুটি করে। ইহান তাজওয়ার মির্জাও হাসতে হাসতে উঠল, পর পর প্রেরণার সাথে কিছুক্ষণ ছোটাছুটি করে প্রেরণাকে ধরে ফেলল। প্রেরণা পারল না পালাতে। ওকে কোলে তুলে নিয়ে ইহান নামল পুলে। এবং প্রেরণা এটা খুব উপভোগ করছিল ওই লোকের উষ্ণতা। শেষ রাত্রিরের দুঃস্বপ্ন ভেঙে যেতেই প্রেরণা ধরফরিয়ে উঠে বসল। দুঃস্বপ্নের ঘোর থেকে বেরিয়েই কেঁদে ফেলল ঝরো করে। মুখ চেপে ধরে রাখল। কান্নার শব্দ জোরালো হতে দিল না বেশি। সাইক্রিয়াটিস্ট দেখিয়েছে প্রেরণা দুদিন আগে, তিনি বলেছেন প্রেরণা ভেতরে নাকি ফাঁকা, তাই এমন স্বপ্ন দেখে। কিন্তু প্রেরণা তো ফাঁকা নয়। তার বিয়ে হয়েছিল এক লোকের সাথে, সে কেন ফাঁকা হবে? তবে কি প্রেরণা দুশ্চরিত্রা? হ্যাঁ, দুশ্চরিত্রাই। নয়তো এমন মধুময় স্বপ্নে কেন পরপুরুষ আসবে? কেন? কেন শাওকাত ওয়াসিত আসে? এভাবে কেন প্রেরণা চরিত্র খোয়ালো নিজের? ফজরের আজান দিয়েছে ততক্ষণে। সারারাত না ঘুমিয়ে ক্লান্ত প্রেরণা ক্লান্ত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামল। তার জ্বর এসেছে সে টের পেল, তীব্র জ্বর। আর না, আর এভাবে চলতে দেয়া যায় না। প্রেরণাকে সংযম শিখতে হবে, সে চরিত্রহীনা নয়। মোটেই চরিত্রহীনা নয়।
শুদ্ধকে জোর করে ঘুম থেকে তুলে প্রেরণা হাত মুখ ধোয়ালো। বাইরে তখনও আলো ফোটেনি সকালের। প্রেরণা তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়েই দেখল ঋতুকে। ফজরের নামাজ আদায় করে ঋতু কেবলমাত্র চা বসিয়েছে চুলায়। প্রেরণাকে ওভাবে দেখে গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ এই ভোরে ছেলেটাকে নিয়ে? তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা বলল, একটু ইমার্জেন্সি আছে আন্টি। সবাইকে কাইন্ডলি বলে দিবেন। শুদ্ধ চোখ মেলে তাকাতেও পারছে না। ওকে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণা। ঋতু অবশ্য আটকায় না, বাকিদের মতো আহ্লাদ করে। উল্টো গাড়ির ড্রাইভার ডেকে দেয় কোয়ার্টার থেকে। বাইরে গাড়ির শব্দ পয় ইহান তখন নিচেই নামছিল। মাঝপথে নেমে দেখল ঋতুকে। বলল, কে কোথায় যাচ্ছে এত সকালে? প্রেরণা। হোয়াট, এই ভোরে তুমি যেতে দিলে? চোখ মুখ কঠিন করে ছেলের দিকে তাকিয়ে থাকে ঋতু। পর পর বলে, কোনো কিছুতে কারো আগ্রহ না থাকলে ন্যাকামি করে, আমি জোর করতে পারি না তাকে। তোরা যেভাবে করিস। বলেই চলে গেল গটগট করে রান্নাঘরে। ইহান চোখ বড় বড় করে মায়ের কঠিন রূপটা দেখছে। মায় ছেলেতে চোখে চোখেই কথা হচ্ছে। মাত্র দুদিন পেরিয়েছে সেহা উজ্জ্বলের আংটি বলে। দিনে 3 কি 4 বার সেহা কথা বলছে উজ্জ্বলের সাথে। দুজনে চেষ্টা করছে বিয়ের আগেই সহজ হতে। এবং তারা পারছেও। কথাবার্তা আপাতত ওই শপিং টপিং আর একাডেমিক বিষয়েই হচ্ছে বেশি। শান্ত আগামীকাল যাবে রাজশাহী, আসবে সেহার বিয়ের দিন। এদিকে সেহার মামা মামিরা দফায় দফায় নানা ধরনের প্ল্যানিং করছে বিয়ে নিয়ে। এই এত রাত্রিরেও আলোচনা করছে কি থেকে কি করবে। ঈশিতা মির্জার একমাত্র মেয়েটা, ঈশিতার সম্পত্তি শান্ত বুঝে নেয়নি। সেহার বিয়ের সময় সবটা বুঝিয়ে দেবে ভাগ্নিকে সামিন। বাড়িতে মুইন এসেছে। ইমার্জেন্সি তাকে হেড কোয়ার্টারে আসতে হয়েছিল একটা সেমিনারে। রাতটা শ্বশুর বাড়িতেই থাকবে, বউয়ের কাছে। সেহা তখন দোতলার বারান্দায় বসে উজ্জ্বলের সাথে কথা বলছিল। রাতে 2 মিনিট কথা হয় তাদের। 2 মিনিট কুশল বিনিময় করতে করতেই কেটে যায়। উজ্জ্বল জানতে চায় এত সদস্য নিয়ে গঠিত সেহার পরিবারের কথা, আর সেহা জানতে চায় নিজাম মাহমুদের কথা। উজ্জ্বল হাসতে হাসতে তার দাদুর গল্প করে। সেহা ভীষণ মজা পায় এমন প্রাণখোলা লোকের কথাবার্তা শুনে। আজও কথা বলে কল কেটে যখন সেহা বারান্দা থেকে বেরিয়ে এলো, দেখতে পেল বড় দাদানকে। ইহানকে কেমন অস্বাভাবিক লাগছে। সেহা কিছু জানতে চাওয়ার আগেই ইহান ঘরে ঢুকে দরজা আটকে দিল। গতকাল প্রেরণা তাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। সবকিছু থেকে। ইহানের নাম্বার, ইহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সবকিছু ব্লক করেছে ওই মহিলা। কেন? ইহান তাজওয়ার মির্জা কি করেছে? ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে তো মরছে না। তবুও কেন এত কঠিন হবে ওই মহিলা? ইহান বুঝতে পারছে না তার এত রাগ উঠছে কেন, দুনিয়া উল্টে ফেলতে ইচ্ছে করছে কেন। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে থাকে চুপচাপ। ইহান কখনোই তার লিমিট ক্রস করেনি, কুটুম্বিতার কথা মাথায় রেখেছে সবসময়। বরং লিমিট ক্রস ওই মহিলা করেছে। সেদিন রাতে ইহান খেতেও যায়নি। ঘর থেকেই বেরোয়নি। বড়রা ভেবে নিল সামনে অপোজিশন পার্টির সমাবেশ, হয়তো তাই তার মাথা ঠিক নেই। শুধুমাত্র ইরফান, ইনশিরাহ আর ঋতু টের পেল কিছু ঘটেছে। কিছু তো অবশ্যই ঘটেছে। খাবার টেবিলে ঋতু এবার কথাটা তুলল। স্বামী, ভাসুর আর দেবরকে বলল ইহানের বিয়ের কথা। ইলহাম বিরক্ত হয়ে বলল, এখন ওর বিয়ে নিয়ে মাথা ঘামানোর সময়? দেখছো সেহাকে নিয়ে ভাবছি সবাই। মুখটা থমথমে করে ঋতু বলল, ছেলে একটা অঘটন ঘটালো তখন টের পাবেন সকলে। আলো হেসে ফেলল, বিশ্বাস নিয়ে বলল, ইহান আর অঘটন? তোর মাথা গিয়েছে ঋতু। এখন বাদ দে এই টপিকটা। নিজাম চাচা টপ লেভেলের পাত্রীর লিস্ট আমাকে দিয়েছে। সেহার বিয়ের পরে দেখব। এখন না। ঋতুর কথাকে কেউ পাত্তা না দিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে গেল। ঋতু গভীর রাত পর্যন্ত জেগে রইল বড় ছেলের দুশ্চিন্তায়। এত বিবেচক একটা ছেলে হঠাৎ করে এত অবুঝ হলো তার। এতটা ঘুম আসে না ঋতুর চোখে। লিভিং রুমে বসেই ঝিমায়। আচ্ছা কেমন হয় যদি প্রেরণাকে গিয়ে সে বুঝিয়ে বলে ইহানকে যাতে পাত্তা না দেয়। তার ছেলে সুদর্শন, উপযুক্ত, ওই মেয়ে এখন না রাজি হোক, রাজি হতে কতক্ষণ। তাই আগেভাগেই গিয়ে যদি প্রেরণাকে সাবধান করে দেয়। তবে কি প্রেরণা চেতে যাবে তার উপর? ঢুক গেলে ঋতু ওই মেয়েকে বিশ্বাস নেই। চেতে গিয়ে যদি স্বামী নিয়াসার মির্জা আর ইলহাম মির্জার কাছে নালিশ দেয়।
তখন এই বাড়ির সুশীল ব্যক্তিগুলো আর ভোলাভালা বাচ্চাগুলো সবাই ঋতুকে নেগেটিভ ভাববে। এ কোন ঝামেলা হতে চলল সামনে। এইসব কথাই যখন রাত জেগে জেগে ভাবছিল ঋতু, ঠিক রাত 1:30টার সময় তার ঘোর কাটে কলিং বেলের আওয়াজে। অনবরত বেল টিপছে কেউ। ঋতু অবাক হয়ে এগিয়ে যায়, ততক্ষণে বাড়ির অনেকেই চোখ ডলতে ডলতে নিচে নেমেছে। দরজা খুলেই ঋতু অবাক চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের মুখের দিকে। বাড়ির কর্তারা দেখছে উজ্জ্বলের পামাথা। এত রাতে বাড়িতে পরা ট্রাউজার আর টি শার্ট পরে সদর দরজায় উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে এই বাড়ির এক হবু জামাই, উজ্জ্বল মাহমুদ। নামকরা লইয়ার। শান্ত মানুষটাকে অস্থির লাগছে। সেহা আর ইসি বাদে সবাই নিচে নেমে অবাক বিস্ময় দেখছে উজ্জ্বলকে। কিছু কি হয়েছে? শান্ত হবু জামাইকে কিছু বলতে যাবে ঠিক তখনই উজ্জ্বল অস্থির হয়ে হাঁফাতে হাঁফাতে বলে ওঠে, আঙ্কেল বিয়েটা কি একটু এগিয়ে আনা যায়? আজ রাতেই। প্লিজ আঙ্কেল। আপনি সেহাকে ডাকেন। আমি ওর সাথে কথা বলতে চাই। মুইন পাশে নেই, হয়তো নিচে গিয়েছে ভেবে ইসি উঠেছিল। কলিং বেলের আওয়াজ সেও পেয়েছে ঘুমের মাঝে। দোতলার লবির রেলিংয়ের কাছে এসে উকি মেরে নিচে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে দেখল ইসি, হাতে একটা শপিং ব্যাগ নিয়ে কেমন ছন্নছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। দেখে ইসি তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ইনুর ঘরে। সেহা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইসি গিয়ে ওকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, এই সেহু। সেহু। এই সেহু। উজ্জ্বল ভাই এসেছে। উজ্জ্বল ভাই এসেছে। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় বিড়বিড় করছে সেহা, হাই তুলে বলছে, হ্যাঁ এসেছে তো, লোকটা স্বপ্নে এসেছে আমার। আশ্চর্য, আমি তার সাথে কদম ফুল তুলছিলাম ঝিল থেকে। কদম ফুল ঝিলে ফোটে। ইনশিরা হাসল হঠাৎ, পরপর আরো জোরে ধাক্কা মারল ওকে, এই ওঠ হাদি। স্বপ্নে না, বাস্তবেই এসেছে, চোখ মুখ ধুয়ে নিচে যা। সেহা বাস্তবে পদার্পণ করেই ধরফ্রিয়ে উঠে বসল। মানে? উজ্জ্বল মাহমুদ এসেছে এত রাতে? কেন? 3 ঘন্টা আগেই না কথা হলো সেহার লোকটার সাথে। সব তো ঠিকঠাক ছিল। এই গভীর রাতে ওই লোকের কি কাজ? কি অদ্ভুত। দ্রুততার সাথে সেহা উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ইসির পিছু পিছু যায়। তবে সেহা নিচে নামল না। উকি মেরে বড়দের দেখেই দোতলার রেলিং ধরেই দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার নিচে অগোছালো পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটার মলিন মুখটাতে নিবন্ধ। যে লোকের মুখ থেকে কখনো হাসি সরতে দেখেনি সেহা, সেই লোকের মুখটা এমন অন্ধকার কেন? শান্ত বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে হবু জামাইয়ের দিকে। উজ্জ্বল বড় বড় শ্বাস ফেলছে। শামিন ছটফটিয়ে উঠে বলে, নিজাম কাকা হসপিটালে? কিভাবে? কখন? ফোন করলে না কেন? বাড়ির মানুষগুলোর প্রত্যেকের চোখে উদ্বিগ্নতা ঠাসা। উজ্জ্বল এত কিছু গুছিয়ে বলতে পারছে না, না তার সেই মন মানসিকতা আছে। ভীষণ অস্থির হয়ে সে বলে যাচ্ছে, সময় পাইনি। চেম্বার থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখেছি তখনও সুস্থ ছিল। হঠাৎ কিছুক্ষণ পরে ডিনারের জন্য ডাকতে গিয়ে দেখি। একটু থেমে উজ্জ্বল চোখ তুলে তাকায় শান্তর দিকে, শুধু ওর অস্থিরতাটুকুই প্রকাশ পায় ওর কণ্ঠে, বাকি যা বলছে সব জড়িয়ে যাচ্ছে, আঙ্কেল। বিব্রত করার জন্য সরি। যদি সেহাকে ডেকে দিতেন। ওই দাদু ছাড়া আমার না কেউ নেই। অপারেশন কাল সকালে। কোনো নিশ্চয়তা নেই, আমি কি দাদুর শেষ শখটা পূরণ করতে চেয়ে আপনাদের ভোগান্তি দিচ্ছি? সেই আমার মা বাবা। কিংবা তার থেকেও বেশি পেয়েছি তাকে। বলতে পারছে না আর উজ্জ্বল মাহমুদ। বাবা থামো, থামো। তুমি বসো। ছেলেটা কেমন ভেঙে পড়ছে, আরে বাবা কিছু হবে না, একটু রিল্যাক্স হও। পরি গিয়ে উজ্জ্বলের হাত টেনে নিয়ে বসায় সোফায়। উজ্জ্বল দুহাতে মুখ ঢেকে নিজের ভঙ্গুর রূপটা ঢাকতে ব্যস্ত, সেহা ব্যস্ত দোতলা থেকে লোকটাকে দেখতে। স্বামীনেরা ভীষণ চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। এই ছেলেটিকে না করতে মন চাইছে না কারো। একেবারেই মন চাইছে না। এত ব্যক্তিত্ব সম্পন্ন একটা দায়িত্ববান ছেলের এই অস্থির রূপটাও মানতে পারছে না কেউ। আসলেই মানুষ কখনো কখনো ভীষণ অসহায়। ইরফান ইহান দুই ভাই একই সাথে বলে ওঠে, আমাদের উচিত সেহার সাথে আলোচনা করা। বড়রা একপাশে সরে গিয়ে ফুসুর ফুসুর করতে লাগলো। শামিন বিব্রত ভঙ্গিতে শান্তর অনুমতি চায়। শান্তও বিব্রত, মিনমিনে স্বরে বলে, বিবেক তো সায় দিচ্ছে আমার, তবে আমার মেয়ের কি মতো হতে পারে? সবকিছু এভাবে মেনে নেবে একটা মেয়ে? বুঝতে পারছি না ভাইয়া।
ওকে কে বলবে বুঝিয়ে। সামিন ইলহাম সাথে সাথে আলোর দিকে তাকায়। আলো চমকে উঠে ঢোক গিলে নিয়ে বলে, আমি এসবের মধ্যে আর নেই। একবার বাড়াবাড়ি করে তওবা পড়েছি। যা বোঝার আপনারা বোঝেন। সেহার সাথে আমি কথা বলতে পারবো না। তবে কে বলবে ওর কাছে গিয়ে। ওকে ডেকে আনি। উজ্জ্বল কথা বলুক। শান্ত তাড়াহুড়ো ভঙ্গিতে কথাটা বলেই সিঁড়ির দিকে যেতে নেয়। এদিকে উজ্জ্বল দুই হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়েই বসে ছিল চুপচাপ। ওর পাশেই মুইন বসে আছে। কিছু পল উজ্জ্বলকে দেখে ডান হাতটা একটা কাঁধে তুলে দেয় ওর। উজ্জ্বল চোখ তুলে তাকাতেই মুইন সামান্য হেসে ওকে ভরসা দিয়ে বলল, দুশ্চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে তাকায় আশেপাশে। বড়রা কেউ নেই এখানে। ভীষণ অস্বস্তি বোধ করছে উজ্জ্বল। এ বাড়ির বড়রা বিষয়টা কিভাবে নিল? খুব বেশি বিব্রত করে ফেলল উজ্জ্বল এদের। মুইন ওর দৃষ্টি পড়তে সক্ষম হয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে বলল, চিন্তা করবেন না। এখানে সবাই আপনাকে বুঝতে পারছে। আসলে চিন্তা করবেন না, এ বাড়ির বিয়েগুলো এমন হুটহাঁটি হয়। এটা সিনেমার মতো হলেও সত্যি। আমরা সবাই অভ্যস্ত এতে। কেউ প্যানিকড হয়নি, রিল্যাক্স। উজ্জ্বল কিছু বুঝতে পারছে না মুইনের কথা। মুইন সোফাতে পিঠ হেলিয়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর শাশুড়িদের দেখতে থাকে। বাড়ির সবার মুখ থমথমে। ওই দোতলা থেকেই নিমেষহীন দেখছে সেহা। যখন দেখছে শান্ত এগিয়ে আসছে সিঁড়ির দিকে, উজ্জ্বল উঠে দাঁড়িয়ে বিনয়ী সুরে তাকে বলে, আঙ্কেল, আপনার কিছুই বলতে হবে না। ওকে আমার সামনে নিয়ে আসুন, যা কথা বলার আমিই বলবো। সেহা লোকটার পামাথা দেখছে, কেমন অস্থিরতায় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে লোকটা। চুল টানছে নিজের বারবার। হঠাৎ করেই কেন জানি সেহার খুব মায় লাগলো লোকটার প্রতি। কিছুক্ষণ চেয়ে থেকে সেহা নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা এখন বিয়ে হলে কিছু কি ক্ষতি হবে সেহার? না, সম্ভবত হবে না। কোনো ক্ষতিই হবে না। শুধু বাচ্চা কাচ্চাদের একটা রোমাঞ্চকর গল্প বলবে নিজের বিয়ের রাতের। বলবে, তোমাদের পাপার সাথে বিয়ে হয়েছে আমার হসপিটালে বসে। এক মুমূর্ষু রোগীর সামনে দাঁড়িয়ে কবুল বলেছি আমরা দুজন। বাসর রাত কেটেছে হসপিটালেই। তোমাদের পাপা খুব দুঃখ করছিলেন। আমি তো নতুন বউ, তোমাদের পাপাকে চিনি না তেমন ভাবে। অত অন্তরঙ্গতা ছিল না। তাকে সান্ত্বনা না দিয়ে বকার মতো তার দিকে তাকিয়েছিলাম। তার কষ্ট দেখছিলাম। এসব নিজে নিজে ভেবে সেহা অস্পষ্ট হাসে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে দৃঢ় করে নেয় পরে। এরপর গায়ের সুতি ওড়নাটা মাথায় টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ধীর পায়ে সেহাকে নামতে দেখে বড়রা সবাই অস্বস্তিতে পড়ে গেল। সবার মনে ভয়। সেহা ছোট, অতটা বুঝো হয়তো নেই। যদি উজ্জ্বলের দাদুর অবস্থাটা বোঝার চেষ্টা না করেই রিয়াক্ট করে বসে। উজ্জ্বলের চোখেও পড়ে যায় সেহা। দুজনের চোখে তাকিয়ে আছে দুজন। সেহার শান্ত দৃষ্টি ওই লোকের অশান্ত দৃষ্টিকে আলিঙ্গন করল। উজ্জ্বল অস্থিরতা দমিয়ে, জোরতা কাটিয়ে গলা খাকারি দিয়ে জড়ানো গলায় বলে উঠল, সেহা। সেহা পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। দৃষ্টি উজ্জ্বলের চোখেই রেখে উদ্বিগ্ন হয়ে বলে, দাদুর কি অবস্থা? আমাকে কি রেডি হবার সময় দিবেন? এই পোশাকে হসপিটাল যেতে চাচ্ছি না আমি। উজ্জ্বল তাকিয়ে আছে। সেহা ঘুরে বাবা আর মামাদের দেখলো মামিদের, ভাইদের, দেখলো ইসি আর জিজকে। সবাই তার কাছে যেন নীরব অনুনয় করছে, পরিস্থিতি বুঝে কথা বলতে বলছে। সেহা নিজেকে শান্ত রেখে বলে, বিয়েটা তো পরের সপ্তাহে হতোই। আমার কোনো সমস্যা নেই বিয়েটা কখন কোথায় বসে হচ্ছে। আমি সম্পূর্ণ সজ্ঞানে আছি কিনা এটাই বড় কথা। আমার সম্মতি আছে। চলুন দাদুর কাছে যাই। আমাদের দুজনের বিয়ে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত যদি এক বৃদ্ধ লোকের শেষ সময়ে একটু খুশি দেয় এতে আমি একটুও বিচলিত নই। আমি যাব পোশাক পাল্টাতে। ঘরময় স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ পরে আবহাওয়া হালকা করে ফেলল সবাই। উজ্জ্বল সেহার চোখে তার কৃতজ্ঞ দৃষ্টি রেখেই মাথা ঝাঁকায়। পরপর হাতের শপিং ব্যাগটা সেহার দিকে এগিয়ে দিয়ে কাপা গলায় বলে, এটা আমার দাদির বেনারসি। দাদু খুব চাইল্ডিশ বুঝলে সেহা। সব সময় মজা করে বলতো আমার বিয়েতে আমি দাদুর বিয়ের পাঞ্জাবি পরবো আর আমার বউ পরবে দাদির বেনারসি। দাদু চোখ ভরে দেখবে আমাদের। তোমার এটা পরতে আপত্তি নেই তো? সেহা এক দৃষ্টে টকটকে লাল রঙের পুরনো আমুলের বেনারসিটা দেখল।
পরপর লোকটার চোখের দিকে তাকিয়ে আপ্লুত হয়ে বলল, আপনার দাদু কি আপনার দাদিকে খুব ভালোবাসেন? খুব খুব খুব। এই শাড়িটাতে সেগুলো লেগে আছে তাই না? সম্ভবত। সেহা সামান্য হেসে মৃদু শ্বাস ফেলে বলল, একদমই আপত্তি নেই আমার। শাড়ির ঘ্রাণটা ভালো লাগছে। একদম মায়া মায়া। শাড়িটা পরবো আমি। আপনার পাঞ্জাবি কোথায়? হসপিটালে, ওখানে গিয়ে পরব। সেহা চুপচাপ আরও এক পলক লোকটাকে দেখে শাড়িটা নিয়ে দোতলায় ওঠে সবার চোখের সামনে থেকে। বড়রা সবাই শুধু মুগ্ধ দৃষ্টিতে মেয়েটাকে দেখল। মামিরা চোখের পানি মুছল আড়ালে, এই মেয়েটা যেন সর্বোচ্চ সুখী হয়। স্বামী সুখ এসে এই ঠান্ডা চিত্তের মেয়েটার পায়ের কাছে যেন গড়াগড়ি খায়, এটাই সবার দোয়া। ওই অত রাতে ইনুকে কল করে ইসমাম জানালো সবটা। ইনু ভীষণ মন খারাপ করলো, এটা কি হচ্ছে তাদের বাড়িতে? সেহার বিয়েতে সে থাকতে পারবে না। প্রীতম রেডি হয়ে বউকে বলল, চলো, আমরাও থাকবো। মন খারাপ করার কি আছে? অদ্ভুত। এদিকে সেহাকে শাড়ি পরিয়ে দিচ্ছে পরি আর ঋতু। ওদিকে নিচে বড়রা আলোচনা করছে কাজীর ব্যাপারে। সবার মধ্যেই একটা চাপা উত্তেজনা। উজ্জ্বল মাহমুদ বলে লোকটা অদূরে দাঁড়িয়ে কানে ফোন চেপে হসপিটালে নিজাম মাহমুদের কেয়ারটেকারের সাথে কথা বলছে। অবস্থা খুব একটা ভালো ঠেকেছে না ডক্টররা। উজ্জ্বল হাঁসফাঁস করছে। ইহান ফোন ঘেটে বেশ কয়েকজন কাজীর নাম্বার খুঁজে বের করতেই ইরফান ওর হাত ধরে থামিয়ে দিল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ইহান, গমগমে স্বরে বলল, কি হয়েছে? এই কাজীদের এই সময়ে পাওয়া যাবে? দেখি কোনজনকে পাওয়া যায়। সর। ইরফান হাসল উচ্চ শব্দে, তার হাসিটা ছিল এমন, হে 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 হে। তুই হে 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 করছিস কেন এই সময়ে? এটা হে 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 করার সময়। প্রচণ্ড বিরক্তি নিয়ে ইহান বলে। হাসি থামিয়ে ইরফান বুক ভরে শ্বাস নেয়, পর শার্ট পাল্টাতে দোতলায় উঠতে উঠতে বাবা, চাচা, ভাই আর দুলাভাইদের উদ্দেশ্য করে হালকা গলায় বলে, শেহুকে নিয়ে আগে রোগীর কাছে গিয়ে উপস্থিত হও তোমরা কাজী ঘাটাঘাটি না করে। ওখানে যাওয়াটা গুরুত্বপূর্ণ বেশি। কাজী নিয়ে আসার দায়িত্ব আমার। লাল বেনারসি গায়ে জড়িয়ে সেহা আয়নায় নিজেকে দেখছে। এক অদ্ভুত ছটফটানি হচ্ছে তার অন্তরে। হাত পা কাঁপছে মৃদু। ইসি এসে ওকে আগলে নিয়ে বলল, ভয় পাচ্ছিস তুই? দুপাশে ঘন ঘন মাথা নাড়ে সেহা। পরপর একটা হাসি দিয়ে বলে, একটু একটু পাচ্ছি। ঠিক কি কারণে ভয়? আশেপাশে তাকায় সেহা, পরপর ফিসফিসিয়ে বলে, ঠিক কি কারণে জানি না। আচ্ছা নার্ভাসনেস কমা। দাদুর জন্য প্রে কর। শাড়ির আঁচল জড়িয়ে হাফ ছেড়ে সেহা তাই করল, বিছানায় বসে বসে হবু দাদা শ্বশুরের জন্য প্রার্থনা করে যাচ্ছে এক ধ্যানে, হে আল্লাহ, আমাদের দুজনের সম্পর্কের সূচনা কারো বিয়োগের শোক নিয়ে শুরু না হোক, শুরু না হোক। লোকটা ঠিক থাকুক। আমার সংসারে একজন মুরব্বি দরকার আল্লাহ। তুমি আমাকে বঞ্চিত করো না এটা থেকে। লোকটাকে ভালো রেখো। ওর শিশুসুলভ স্বচ্ছ আচরণ দেখে ইসি আলো পরি এই দুশ্চিন্তার সময় স্মিত হাসল। আলো এসে ওর গালে চুমু খেয়ে বলে, চল পাগল নিচে। দেরি হয়ে যাচ্ছে আমাদের। প্রণমীর ঘুম ভেঙেছে ইরফান পাশ থেকে উঠে যাওয়ার পরপরই। লোকটা তাকে ডাকেনি। প্রণমী ঠিক জানতো না নিচে কি হচ্ছে। হয়তো কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। হয়তো সে জানলো কি জানলো না তাতে কারো কিছু যায় আসে না। ওই লোকটাও হয়তো প্রয়োজন বোধ করল না। এর দুটো কারণ আছে, এক প্রণমী বয়সে খুব ছোট বলে, দুই প্রণমী অসুস্থ বলে। কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকেও প্রণমী পারল না, ধীরে ধীরে হাতরে হাতরে হেঁটে লবিতে এলো। সে তো এই বাড়ির বউ। এই বাড়ির ভালোমন্দ নিয়ে বিচলিত তাকে হতেই হবে, আপু বলেছে বারবার। লবিতে এসেই প্রণমী সবটা জানতে পারল। সবার মধ্যে তারা এক্ষুনি বেরোবে সবাই হসপিটালের উদ্দেশ্যে। আর তার স্বামী যাবে কাজী ডাকতে। উসখুস করছে প্রণমী, কিন্তু আশেপাশে কাউকে পাচ্ছে না দুটো কথা বলার। হঠাৎ ঋতু এলো তাড়াহুড়ো করে, শাড়ি পাল্টে। প্রণমীকে লবিতে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, সেহার বিয়ে। ওর দাদা শ্বশুরের অবস্থা ভালো নেই। আমরা সবাই যাচ্ছি। তুমি ঘুমাও। মুখটা অন্ধকার করে মিনমিনে স্বরে প্রণমী বলে উঠল, আমি যাব না মা। ঋতু যেন খানিকটা বিরক্ত হলো, বলল, ইসি আর তুমি যাবে না? তোমরা অসুস্থ। তোমাদের টানা হেঁচড়া করার দরকার কি? বলেই ঋতু তাড়াহুড়ো লাগিয়ে চলে গেল। আর প্রণমী কিছু পল দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে।
ওর ওই ফর্সা মুখের দিকে নিমেষহীন তাকিয়ে ছিল ইরফান, সে দাঁড়িয়ে ছিল ওদের ঘরের দরজায়। প্রণমী চুপটি করে হেঁটে গিয়ে রুমে ঢুকতেই টের পেল লোকটা যায়নি। চমকে উঠে প্রণমী বলল, আপনি যাননি কাজী ডাকতে? শার্টের বোতাম লাগিয়ে নিয়ে ইরফান এসে প্রণমীর মুখোমুখি দাঁড়ায়। কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলে, তুমি রেডি হচ্ছ না কেন? বিয়ে দেখতে যাবে না? প্রণমী আইঢাই করে ওঠে, পর নিজের হতাশাটুকু চেপে রেখে সহজ গলায় বলে, আমি তো অসুস্থ, তাই অযথা আমাকে টানা হেঁচড়া। পুরো কথাটা বলতে পারল না প্রণমী। ইরফান তৎক্ষণাৎ ওর কপালে হাত রেখে ব্যগ্র কণ্ঠে বলে, কি অসুস্থ? কই জ্বর হয়েছে? না তো। তবে কি পেটে ব্যথা? প্রণমী চমকে উঠে মাথা নাড়ে। ইরফান স্পষ্ট করে তখন বলে দেয়, ও সব নেই। তবে তো দিব্যি সুস্থ তুমি। চলো চলো, রেডি হও। কুইক। বলে ইরফান কাবার্ড খুলে প্রণমীর জন্য একটা কুর্তি বের করতে করতে বলে, ননদের বিয়ে হচ্ছে তোমার। চলো। থাকতে হবে। চলবে। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। 29তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।